সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় ক্লাসে। ইংরেজি টেক্সট বুকের দ্বিতীয় ক্লাস আমাদের আজকে হতে যাচ্ছে। তো আমরা অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছি। বিশেষ করে যারা লাইভে আছো তারাও ক্লাসটি দেখতে পাচ্ছ। তোমরা যারা লাইভে আছো তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা? যদি শুনে থাকো তাহলে সবাই একটু শেয়ার করে দিবে। আচ্ছা, যারা লাইভে আছো, যারা ফেসবুক লাইভে আছো, সবাই একটু শেয়ার করে দাও, তাহলে আমাদের বাকি যারা আছে গত ক্লাসটা করেছে আজকের ক্লাসটা করতে পারবে। তো আমরা আজকে শুরু করব। দেখতে দেখতে কিন্তু আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, তোমরা ভেবেছো অনেক পরীক্ষার টাইম পাচ্ছ বা অনেক মানে একটা গ্যাপের মধ্যে তোমাদের অনেকের কেটে যাচ্ছে। তো আমি যে জিনিসটা বলবো, তোমরা যারা এখানে আছো তোমরা সবাই একটু চেষ্টা করবে এই সময়টা কাজে লাগাতে। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তোমাদের জন্য মূল্যবান। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে তুমি তোমার জায়গা থেকে তোমার প্রিপারেশনটা খুব ভালোভাবে নিবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তা আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই তোমরা মনে রাখবে এই মুহূর্তটা থেকে শুরু করে প্রতিটা মুহূর্তে তোমাদের কাজে লাগানোর প্রয়োজন আছে। তোমাদের বন্ধু বান্ধব যদি অনেক ভালো করে পড়ে বা তারা যদি অনেক কিছু শেষ করে ফেলে, এতে হতাশ হওয়ার কিছু নাই। তুমি চিন্তা করবে যে তোমার অবস্থান কতটুকু, যেহেতু এখন অনেক টাইম আছে, সেই টাইমটা তোমরা ভালোভাবে কাজে লাগাও। হ্যাঁ, তো যাই হোক, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমাদের গত ক্লাসে আমরা শুরু করেছিলাম ইংলিশ টেক্সট বুক ক্লাস 1 এর মাধ্যমে অনেক কিছু ইনফরমেশন তোমাদেরকে দেখিয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তো আমার যে টার্গেট ছিল আমার এই ক্লাসে, আমার টার্গেটটা হচ্ছে তোমরা যারা এখানে আছো, তোমরা যারা আমার সাথে জয়েন করেছো, তোমরা যারা ক্লাস করবে, আমি তোমাদের জন্য যে আমার যে টার্গেট, সেই টার্গেটটা হচ্ছে তোমাদের টেক্সট বুক থেকে, বিশেষ করে বি ইউনিট যারা আছো, বি ইউনিটের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা শুধু ইম্পর্টেন্ট বললে হবে না, এটা হচ্ছে ফরজ, যে তোমাদের এটা লাগবেই। হ্যাঁ, এই টেক্সট বুকের জায়গাটা তোমাদের অনেক বেশি ভালো করতে হবে। আর যারা রিটেন প্রিপারেশন নিচ্ছে অন্য ইউনিটে বলো, বি ইউনিট বলো, এ ইউনিট বলো, তারপর হচ্ছে ডি ইউনিট বলো, তাদের আবার হচ্ছে যে রিটেনের জন্য কাজে লাগবে। হ্যাঁ, বিশেষ করে আবার এমসিকিউ দিয়ে দিতে পারে, বাট যেহেতু পাঠ্যপুস্তক নির্ভর কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের মনে রাখতে হবে যে যারাই অন্য ইউনিটের আছো তাদের অবশ্যই এটা গুরুত্ব দিতে হবে। তো তোমরা যারা আছো ফেসবুকে, আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই শেয়ার করে দিবে। শেয়ার করে ডান লিখে দাও, একজনও শেয়ার ডান লিখো নাই বা? ঠিক আছে। আচ্ছা, তো আমাদের টেক্সট বুক থেকে আসলে কি কি পড়তে হবে, আমি আজকে তোমাদেরকে যে জায়গাটা দেখাবো, আজকে আসলে তোমাদেরকে আমি কিছু ইনফরমেশন দিব, যে ইনফরমেশন গুলো তোমাদের জানা দরকার, যেগুলো হচ্ছে তোমরা পড়তেই হবে। তোমাদের পড়লে আশা করি তোমাদের প্রস্তুতিটা খুব ভালো হবে। হ্যাঁ, তো আমি চেষ্টা করি যেটাই পড়াই ধরে ধরে তোমাদেরকে সেটা শেখানোর। আমি আজকেও চেষ্টা করব, তবে আজকে আমাদের টাইম লেন্থটা বেশি হবে না, আশা করি বেশি সময় নাও লাগতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে তোমরা যারা আছো একটু মনোযোগ দিবে, বিশেষ করে তোমাদের কোন কোন জিনিসগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। যেমন তোমরা দেখবা যে এমসিকিউর ক্ষেত্রে বলো, রিটেনের ক্ষেত্রে বলো, তোমাদের ফিগার অফ স্পিচ, হ্যাঁ, লিটারারি টার্মস, হ্যাঁ, এই লিটারারি টার্মস থেকে তোমাদের কোশ্চেন হয়। তারপর হচ্ছে তোমাদের যে টেক্সট বুকের যে ইনফরমেটিভ যে কোশ্চেন গুলো, এগুলো এমসিকিউ আকারে আসে। আবার কিছু জিনিস আছে তোমার একবার রিটেনে হুবহু চলে আসে। যেমন তোমাদেরকে আমি রিটেনের পার্টে কিছু জিনিস আলোচনা করবো আজকে, কিভাবে ভাই কোশ্চেন গুলো আপনার আসছে আপনার এবং তোমরা কিভাবে সলভ করবে। আপনার আর তোমাদের যে কথা কবিতা হচ্ছে, রয়েছে, কবিতাগুলো রিপিট অনেকেই হচ্ছে। খুব ভালোভাবে পড়ো না, এবং আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ক্লাসে তোমাদেরকে একবারে ধরে ধরে, একবারে সত্যি কথা বলতে তোমরা একবারে সবাই, হ্যাঁ, তোমরা সবাই একটা ভালো পারফরমেন্স করতে পারবা। ঠিক আছে। ইকো হচ্ছে, সাউন্ড কি ঠিক নাই? রিপিট হচ্ছে আপনার কথা। বাকিরা একটু জানাও তো। হ্যাঁ, কথা ভালো মতো বোঝা যাচ্ছে না আপনার। আচ্ছা, তো আমি যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমাদের রিপিট হচ্ছে ভাই, রিপিট হবে। সাউন্ড ঠিক আছে কথা কিনা? ভালো বোঝা যাচ্ছে না। সাউন্ড ঠিক আছে সারপ্লাস ভাই, সাউন্ড কথা হচ্ছে। রিপিট হচ্ছে, কথা রিপিট হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, একটু একটু আমারই ভুল হয়েছে, আমি মিউট অল দিই। আচ্ছা, এখন মনে হয় প্রবলেম হবে না। হ্যাঁ, ওকে, আশা করি এখন সব ঠিক হয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, এবার ঠিক আছে তোমাদের সাউন্ড? এবার ঠিক আছে? সাউন্ড অনেক কম, একটু যারা জুমে আছো একটু বলো তো ভাইয়া, সাউন্ড ঠিক আছে কিনা? ঠিক আছে ঠিক আছে, ওকে, আচ্ছা। হ্যাঁ,
এখন ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, আমি কোনো কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, কে শুনতে পাচ্ছে না? নাফিসা, হ্যাঁ নাফিসা, তুমি হচ্ছে যে কল ওভার ইন্টারনেট একটা ইয়ে আছে, ওই অপশনে যাও, ঠিক আছে? ওকে, তো আমি যে জিনিসটা বলছিলাম, তোমাদের কবিতাটা, পোয়েম গুলা খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু পোয়েম রিলেটেড হয়ে থাকে, এমসিকিউর ক্ষেত্রে এই জায়গাটা একটু বেশি ফোকাস করা হয়। তো সেই জায়গা থেকে তোমাদের পোয়েমটা অনেকে বুঝে সুঝে পড়তে পারো না, বা তোমরা ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় ওইভাবে প্রিপারেশনটা নেওনি। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের পোয়েমটা একবারে ধরে ধরে, পোয়েম থেকে পোয়েমের লাইনও কোন পার্টস অফ স্পিচ, বিভিন্ন এক্সপ্লেনেশন আছে, অনেক গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন আছে, আবার অনেক মানে কিছু ইনফরমেটিভ কিছু জায়গা আছে যে জায়গাগুলো তোমাদের জানতেই হবে, এবং ওই জায়গাগুলোতে কোশ্চেন হয়। তো কিভাবে কোশ্চেন হয়, যেমন লিটারি টার্মস থেকে, ফিগার অফ স্পিচ, কোনটা মেটাফোর, কোনটা সিমিলি, ঠিক আছে, পার্সনিফিকেশন, এই জিনিসগুলো নিয়ে তোমাদের কিন্তু কোশ্চেন হয়। বিগত সালে কোশ্চেন যদি তোমরা দেখো, সেই ক্ষেত্রে বিশেষ করে যারা বি ইউনিট আছো, তাদের প্রচুর পরিমাণে ভাই কোশ্চেন হয়। তোমরা যদি এখন সেটা ফিল না করার পরে কিন্তু তোমরা পস্তাবে। আমি এর জন্য বলছি যে যারাই তোমরা প্রিপারেশন নিচ্ছ, খুব ভালোভাবে প্রিপারেশনটা নিতে হবে। ওকে, আচ্ছা, তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো এই জায়গাগুলো আমি তোমাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দিব। আর তোমাদের আসলে এই মুহূর্তে সবগুলা তোমাদের দেখবা যে 15টা ইউনিটে অনেক কোয়েশ্চেন, মানে অনেক প্যাসেজ রয়েছে। সব প্যাসেজ আমাদের পড়া লাগবে না, যে প্যাসেজগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ধরে ধরে তোমাদেরকে শেখাবো, সেখান থেকে প্র্যাকটিস করাবো। আর যেগুলো কবিতাগুলো একবারে লাইন বাই লাইন তোমাদের এক্সপ্লেন করে ইনশাল্লাহ শেষ করব। তো আমি আজকের ক্লাসটাতে চলে যাই। যেমন আমরা গত ক্লাসে যে জায়গাগুলো ইয়ে করেছিলাম, বাকি রেখেছিলাম, সেই জায়গাটা আমি শেষ করব ইনশাল্লাহ। আজকে রিটেন নিয়ে আসলে আলোচনা করব। যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু টেক্সট বুক থেকে কোশ্চেন হয়। তো সেই জায়গাটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, হ্যাঁ। তো আমি আজকে গত ক্লাসে যেটুকু পর্যন্ত ছিলাম সেটুকু তারপর থেকেই শুরু করতে চাচ্ছি, হ্যাঁ। ওকে, ওকে, সবাইকে আবারও স্বাগত জানিয়ে ক্লাসটা শুরু করলাম। তোমরা যারা ক্লাসে অলরেডি জয়েন হয়েছো, তোমরা সবাই হচ্ছে একটু শেয়ার করে দিবে, যাতে করে তোমাদের বন্ধু বান্ধবরা, অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে, তারা যেন খুঁজে পায়, হ্যাঁ, তারা যেন খুঁজে পায়, আমাকে দেখাচ্ছে আমাকে আর আর মানে এই জ্বালায় না পড়তে হয়। তোমরা সবাই একটু শেয়ার করে জানিয়ে দাও। ওকে, তো আমরা গত ক্লাসে যে জিনিসটা পড়ছিলাম, নেলসন ম্যান্ডেলার একবারে ধরে ধরে ইনফরমেশন গুলো, যেগুলো হচ্ছে যে গ্রামাটিক্যাল এক্সপ্রেশন থেকে শুরু করে আমাদের যেই এমসিকিউ আকারে যে কোশ্চেন গুলো হতে পারে সেগুলো, আহ আচ্ছা, সেগুলো অবশ্যই আমাদের জানতে হবে। এত মেসেজ দিলে কেমন হয়, তোমরা একটু শেয়ার করে দাও এই যে। ওকে, তো আসো আমরা দ্বিতীয় ক্লাসটা শুরু করে দিই। প্রথমে তোমাদেরকে আমি যে জিনিসটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমি তোমাদের সবগুলা প্যাসেজ পড়াতে চাই না, কারণ সবগুলা প্যাসেজ থেকে কোশ্চেন আসতে পারবে না। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পুরো বইতে প্রায় 60 থেকে 70টা প্যাসেজ আছে, এই বিভিন্ন ধরনের। বাট আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এর মধ্যে 7 ভাগের 1 ভাগ যেগুলো আসবে ইনশাল্লাহ, এগুলো একবারে ধরে ধরে একবারে সুন্দরভাবে পড়াবো। আর পয়েম কিন্তু বোঝার বিষয়, এখান থেকে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে, অনেক ট্রিকি কোশ্চেন আসতে পারে, সেগুলো আমরা খুব সহজেই পারবো ইনশাল্লাহ। তোমরা যদি সাথে থাকো ইনশাল্লাহ খুব ভালোভাবে তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, কথা না বাড়িয়ে তাহলে শুরু করছি ভাইয়ারা। আমরা প্রথমে যে জিনিসটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা এই জায়গাটা প্যারাটা পড়বো, এই প্যারাটা কি বলছে সেটা একটু আমরা খেয়াল করব। ওকে, তো প্রথমেই তোমরা একবার রিডিং পড়ো, তোমরা সবাই একবারের জন্য রিডিং পড়বে এই জায়গাটা। হ্যাঁ, সবাই একবার রিডিং পড়ো। হ্যাঁ, সবাই একবার রিডিং পড়ো, তাহলে হচ্ছে যে আমি তোমাদেরকে পরবর্তীতে, হ্যাঁ, গত ক্লাসের মধ্যে আমরা শুরু করব। আচ্ছা, ওকে, তাহলে আশা করি তোমরা পড়েছো। এখন পড়ার পরে আমাদের যে জিনিসটা একটু খেয়াল করতে হবে, এখানের যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে, গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে, সেগুলো আমরা ভালোভাবে একটু জানার চেষ্টা করব। ঠিক আছে, তা আমি তোমাদেরকে একটু বলবো, তোমরা একটু খেয়াল করো। এখান থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। আচ্ছা, যারা মেসেঞ্জার গ্রুপে আছো, আমার যারা স্টুডেন্ট রয়েছে, তোমাদের মেসেঞ্জার গ্রুপে তোমরা একটু শেয়ার করে দাও, কারণ অনেকেই আমাকে নক দিচ্ছে, আমি এই মুহূর্তে দিতে পারতেছি না। তোমরা একটু শেয়ার করে দিলে বাকিটা একটু ইয়ে করতে পারবে, হ্যাঁ, দেখতে পারবে। আচ্ছা, তো এখন আমাদের যে বিষয়টা খেয়াল করব, এখানে দেখো স্ট্রেচার, এর অর্থ হচ্ছে মর্যাদা বা মানসিক নৈতিক গুণ। ঠিক আছে,
এরপরে হচ্ছে যে এখানে দেখো অফেন্স আছে, অফেন্সের অর্থ হচ্ছে অপরাধ সমূহ। আর মাইথিক হচ্ছে কি অতিমানবিক বা পৌরাণিক বা মন গড়া বা কাল্পনিক, একটু অন্য টাইপের। হ্যাঁ, তারপর হচ্ছে ডগ কাঠগড়া অথবা ফিগার। তো এই জিনিসগুলো একটু আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমরা এটা পড়তে যাচ্ছি। তা আমি পড়ার ক্ষেত্রে তোমাদেরকে সবসময় গত ক্লাসে আমি দেখিয়েছি যে আসলে আমরা কিভাবে আসলে এটা আয়ত্ত করতে পারি। তো এই জিনিসগুলো ছোটবেলা থেকে পড়েছো, তারপর আমি একটু দেখাচ্ছি যে তোমরা এইভাবে প্রতিটা প্যাসেজ এইভাবে পড়বা। এভাবে পড়লে হচ্ছে যে তোমাদের টোটাল মাথার ভিতরে গেঁথে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার যদি কোয়েশ্চেন কমনও না পড়ে, তুমি কিন্তু এই প্যাসেজ যে পড়েছো, এটা যে আয়ত্ত করেছো, সেখান থেকে সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে তুমি কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্সার করে দিতে পারবা। ওকে, তো এখানে দেখো দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স। তাহলে এখানে দেখো দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স, মানে যে বছরগুলো কাটিয়েছিলেন জেলের ভেতরে, মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, রাজনৈতিক জবানবন্দি অ্যান্ড লিডার অফ মাইথিক স্ট্রেচার। এবং তার মানে কি বুঝাচ্ছে, তার যে সময়গুলো তিনি কোথায় কাটিয়েছিলেন, জেল হাজতে কাটিয়েছিলেন, সেই সময়গুলো তাকে বানিয়েছে ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, জনপ্রিয় রাজনৈতিক বন্দী। তারপর বলছে এ লিডার অফ মাইথিক স্ট্রেচার, তার মানে পৌরাণিক মানসিক নৈতিক গুণ সম্পন্ন নেতা। তারপরে কি দিয়ে দেখাচ্ছে, ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকা, তার মানে হচ্ছে যে সাউথ আফ্রিকান হবে এখানে, লাখো দক্ষিণ আফ্রিকান কৃষ্ণাঙ্গদের জন্য। আচ্ছা, এখানে একটু আমরা কারেকশন করে দিচ্ছি, এটা হচ্ছে এন হবে সাউথ আফ্রিকান। আচ্ছা, তারপর হচ্ছে এন্ড আদার অপ্রেসড পিপল, এবং অন্যান্য অত্যাচারিত লোকদের জন্য ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স, তার মানে হচ্ছে যে শুধু ওই দক্ষিণ আফ্রিকায় নয়, দক্ষিণ আফ্রিকাও ছাড়া তার সীমান্তের বাইরে যারা অত্যাচারিত লোক রয়েছে, যারা হচ্ছে বিভিন্ন ভাবে অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে বিভিন্ন শোষক সমাজ দ্বারা, তাদের জন্য একটা বড় ধরনের উদাহরণও তিনি। তো সেই ক্ষেত্রে বলে হচ্ছেন শুধু দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের জন্যই নয়, তার দেশের সীমান্তের বাহিরে বিশ্বের যে কোনো দেশের জন্য একটা বড় বিষয় এই জায়গাটা। তারপর বলছে চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস, সর্বোচ্চ অপরাধে অভিযুক্ত, তার মানে ক্যাপিটাল অফেন্সেস, সর্বোচ্চ অপরাধে অভিযুক্ত হয়ে ইন 1963 সালে রিবোনিয়া ট্রায়াল মানে হচ্ছে রিবোনিয়া বিচার, রাইট? হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডগ, তার কাঠগড়া থেকে তার যে বক্তব্য, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, তার রাজনৈতিক মনোভাবের প্রমাণ ছিল। তার মানে যখন তাকে হচ্ছে রাজনীতি, তাকে যখন ডগে বা কাঠগড়া উঠানো হয়, তার একটা বক্তব্য ছিল, আমরা একটু পরেই দেখতে পাবো। তার বক্তব্যটা কি দিয়ে, পলিটিক্যাল টেস্টিমনি, তার যে রাজনৈতিক মনোভাব ছিল সেই জায়গাটা ওখানে ফুটিয়ে তুলেছেন। তো বিষয়টা একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে এখন হচ্ছে নেলসন ম্যান্ডেলার তার ভেতরের কাহিনী, মানে তার যে জেলখানার সময়ের বিষয়টা একটু এখানে তুলে ধরা হয়েছে। তার যে গুণ সম্পন্ন গুণ রয়েছে, যেমন এখানে দেখো সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, লিডার অফ মাইথিক স্ট্রেচার, এগুলো হচ্ছে যে তার বিষয় হচ্ছে যে অ্যাডজেক্টিভ, এই জিনিসগুলো তাকে হচ্ছে বিশেষায়িত করা হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস 1963 সালে, যে এখানে একটা ইনফরমেশন যে তিনি সর্বোচ্চ অপরাধে অভিযুক্ত হয়েছেন কত সালে। তো এইটা একটু আমাদের খেয়াল করতে হবে, 1963 সালে। আর সেই ট্রায়ালটার নাম কি ছিল, রিবোনিয়া ট্রায়াল। হ্যাঁ, এগুলো এমসিকিউ আকার আসতে পারে তোমাদের, রিবোনিয়া ট্রায়াল। ফর হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডগ, তার কাঠগড়া থেকে তার বক্তব্যটা কি ছিল, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। এখানে হচ্ছে যে কালচারাল টেস্টিমনি থাকতে পারে, তারপর হচ্ছে তোমার ন্যাচারাল টেস্টিমনি থাকতে পারে, তারপর সোশ্যাল টেস্টিমনি থাকতে পারে, এবং পলিটিক্যাল টেস্টিমনি থাকতে পারে। তো সেক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে কি, পলিটিক্যাল টেস্টিমনি। তো এই জিনিসগুলো তোমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, যাতে করে তোমরা খুব সহজে আয়ত্ত করতে পারো। ওকে, তো আমরা একটু দেখবো আসলে এখান থেকে কোয়েশ্চেন গুলা কি ধরনের হতে পারে। আমি এই ছাড়াও তোমরা, এইটা ছাড়াও তোমরা অনেক ভালো ভালো কোয়েশ্চেন তোমরা তৈরি করবে, যাতে করে তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো হয়। আমি আগে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন দেখাচ্ছি, এরপর তোমাদের রিটেন কিভাবে হবে আজকের ক্লাসে সেটাই দেখাবো। আর আমি আবার বলছি ভাইয়া, টেক্সট বুকের প্রিপারেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিসগুলো, বিশেষ করে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো যেগুলো আমি পড়াচ্ছি, আবার ইম্পর্টেন্ট কবিতাগুলো যেগুলো আছে লাইন বাই লাইন পড়লে তোমাদের আর ইনশাল্লাহ কোনো টেনশন হবে না। তোমাদের টেক্সট বুক থেকে, বিশেষ করে যারা বি ইউনিট আছো ভাইয়া, তোমাদের জন্য মাস্ট এই প্রিপারেশনটা, যারা বি ইউনিটে আছো। আর অন্য ইউনিটের আছে যারা, তাদের রিটেনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এবং সেই ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে এইবার যেহেতু এসএসসি পরীক্ষা হয় নাই, সেক্ষেত্রে পাঠ্যপুস্তকের কিছু জায়গা তোমাদের তুলে দিতে পারে। আমি একবারে ইনশিওর করতে পারছি না যে দিবে, বাট তোমাদের যদি দিয়ে ফেলে তখন কিন্তু তোমরা একবারে আফসোসের মধ্যে পড়ে যাবে, বিকজ তোমরা চিন্তা করবে যে কেন এটা পড়লাম না। হ্যাঁ, কারণ অনেক
বই পড়ে অনেক গ্রামাটিক্যাল কোয়েশ্চেন সলভ করে তুমি একটা বা দুইটা কোয়েশ্চেন পারবা। আবার অনেক ভোকাবুলারি মুখস্থ করে দেখা যাচ্ছে যে ধরো হাজার হাজার ভোকাবুলারি মুখস্থ করার পর একটা কোয়েশ্চেন বা একটা সিনোনিম অ্যান্টোনিম তোমার মুখস্থ হলো, কমন পড়লো। বাট এখানে দেখো একটা ছোট বই তুমি যদি আগে থেকে পড়ে আসছো, যেহেতু যদি এখন একটু ভালোভাবে মনোযোগ দাও তাহলে কিন্তু তোমার অনেক লাভ হচ্ছে। ওকে, আচ্ছা, তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আমরা একটু খেয়াল করবো। তো কোয়েশ্চেন গুলো বরাবরের মতো আমি চাই যে তোমরা আগে নিজেদের একটু প্র্যাকটিস করো, তোমরা আগে নিজেরা চেষ্টা করো, দেন আই উইল গিভ ইউ অ্যান্সার। ওকে, তারপর আমি তোমাদেরকে অ্যান্সারটা দিব। আশা করি তোমরা যদি একটু চেষ্টা করো পারবে। ওকে, লেটস স্টার্ট ইউর রেস। তোমাদের রেস শুরু করে দাও। যারা ফেসবুকে আছো তারাও ফেসবুকে কমেন্ট করে জানাও যে কি হতে পারে, ভুল হলে কোনো সমস্যা নাই। আর যারা জুমে আছো আমি দেখতেই পাচ্ছি তোমরা কি কি কমেন্ট চ্যাট করছো বা মেসেজ দিচ্ছ। তানভীর হাসান অলরেডি দিয়ে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সাইমন আলী সূর্য লিখেছে মেমোরাইজিং পার্ট কি টেক্সট বই পড়লে এনাফ নাকি বাইরেও পড়তে হবে? আচ্ছা, যারা বি ইউনিট আছে তাদের জন্য মাস্ট টেক্সট বুক পড়তে হবে, টেক্সট বুকের যে সিনেমাটিক আছে। এবং যারা অন্য ইউনিটের আছো তাদের টেক্সট বুকের এগুলা পড়লে আশা করি তোমাদের অনেকাংশে এগিয়ে যেতে পারবা। আর এগুলো শেষ করে তোমরা বাইরের আমাদের বিভিন্ন বইয়ের জায়গাগুলো, বিশেষ করে হচ্ছে যেগুলো হচ্ছে গতানুগতিক থেকে আসে, যেমন হচ্ছে আমাদের সিসি সাপ্লিমেন্ট আছে, বিভিন্ন বাজারের বই আছে, ঠিক আছে, অথবা আমার 100 রুলস এর বইয়ের যে মেমোরাইজিং পার্টটা আছে, ওই মেমোরাইজিং পার্টটাও তুমি শেষ করতে পারলে আর আশা করি আর কিছু লাগবে না। এখন অনেক সময় আছে পড়ার। ওকে, আচ্ছা, নাফিসা, তারপর হচ্ছে মীনাক্ষী, তানভীর, ইসরাত জাহান, তারপর হচ্ছে আহ আফিয়া, যারা অ্যান্সার দিয়েছো থ্যাংক ইউ সো মাচ। বাকিরাও একটু দ্রুত অ্যান্সার দিয়ে দাও যাতে করে আমি দেখতে পাই তোমাদের আসলে। আচ্ছা, সাদিয়া মেহবুবা সন্ধ্যা লিখেছো আর জানে টেক্সট বইতে এরকম লেখা নাকি? না, এটা টেক্সট বই না, এটা আমাদের ইএফটি বেসিক হ্যাক্স। বেসিক হ্যাক্স বই এভাবে দেওয়া আছে। তো বেসিক হ্যাক্স বইটা খুব দ্রুতই চলে আসবে। আমি অনেকেই খুব জ্বালাচ্ছে ভাই এই বইটা দ্রুত নিয়ে আসেন। ইনশাল্লাহ এইভাবেই তোমাদের পড়ে যেগুলো ইম্পর্টেন্ট জায়গা, সব বই দিলে মানে বইয়ের সবকিছু আসলে তোমাদের দরকার হয় না। সবকিছু দিলে তোমরা আসলে সেগুলো নিতেও পারবা না। ইনশাল্লাহ চেষ্টা করছি সেগুলো তোমাদের এইভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়ানোর জন্য। ওকে, আচ্ছা, ওকে, অনেকে আনসার দিয়েছো। তারেক রহমান, ঐশী ইসলাম, তারপর হচ্ছে নওরিন ফেরদৌস, রোমান আহমেদ, হ্যাঁ অনেকে আনসার দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা আনসার দিয়েছো। আমি তাহলে অ্যান্সারটা আমি দেই, তোমরা একটু মিলিয়ে ফেলো। যারা 5 পেয়েছো তাদের জন্য হ্যাঁ আগেই অগ্রিম দিয়ে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, ওকে, মীনাক্ষী দিয়েছো, সালিমা নবী, ওকে, ওয়েটিং। আচ্ছা, কেউ কি? না, সবাই তো আছে ক্লাসে। আচ্ছা, এবার আসি তাহলে, আমরা চলে যাই 1 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করি। হ্যাঁ, 1 নম্বর কোশ্চেনটা আমরা একটু খেয়াল করবো। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। তার বলছে হুইচ ওয়ান অফ ওয়ার্কস অ্যাজ দ্য মেইন ভার্ব অফ দ্য সেন্টেন্সেস। তো এই যে সেন্টেন্সে কোনটা মেইন ভার্ব? দেখো এখানে যে এই বিষয়টা আমরা একটু খেয়াল করবো সেটা হচ্ছে মেড দেখলে মনে হয় ভার্ব, সেলিব্রেট দেখলে মনে হয় ভার্ব, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের অনেকের কনফিউশন আছে। এই কনফিউশন গুলো থাকবে না যদি তোমরা একটু চেষ্টা করো। হ্যাঁ, এখানে যে জিনিসটা আমরা একটু দেখি 2 নম্বর, হাউ মেনি ইয়ার্স আর দেয়ার ইন দ্য সেন্টেন্স দ্য ইয়ার্স মেন্টাল স্পেন্ট বিহাইন্ড ভার্স মেড হিম দ্য ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেট পলিটিক্স প্রিজনার। তো এই কোয়েশ্চেনটা আমি দেই এই কারণে অনেকে হচ্ছে যে কয়টা ভুল হয়েছে এটা খুঁজে পায় না। তো আশা করি তোমরা যদি একটু মনোযোগ দাও তোমরা খুব সহজে খুঁজে পাবে। হ্যাঁ, কয়টা ভুল রয়েছে, কয়টা ভুল রয়েছে তোমরা অনেকে দিয়েছো, অনেকে দিয়েছো, আমি ইনশাল্লাহ খেয়াল করব। ওকে, তো একটু খেয়াল করো, দ্য ইয়ার্স ম্যান্ডেলা, দ্য ইয়ার্স ম্যান্ডেলা, দেখো এই যে ম্যান্ডেলা এখানে কি আছে ভাইয়া? ম্যান্ডেলা যেহেতু আমরা দেখতে পাচ্ছি কোন নাম রয়েছে, ব্যক্তির নাম ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা জানি কি হয়, বড় হাতের হয়। হ্যাঁ, তো বড় হাতের যেহেতু নাই তাহলে এটা ভুল আছে। এবার আসো, বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ড, এখানে ওয়ার্ল্ড হবে না ওয়ার্ডস হবে? এখানে কি হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ হবে, তাই তো, ওয়ার্ডস। এবার আসো, সেলিব্রেটেড, এখানে হবে কি সেলিব্রেটেড। তো সেলিব্রেটেড যদি হয় এখানে ইডি নাই, তার মানে এটাও ভুল আছে। এবং দেন পলিটিক্স, ওকে, আমরা বলেছিলাম প্রিজনার, দেখো প্রিজনার, প্রিজনার হচ্ছে নাউন। একটু খেয়াল করো গ্রামাটিক্যাল বিষয়টা তোমরা এখানে বুঝতে পারবে। এখানে গ্রামাটিক্যাল বিষয়টা হচ্ছে প্রিজনার হচ্ছে নাউন, আর প্রিজনার যদি নাউন হয়, নাউনের পূর্বে আমরা জানি অ্যাডজেক্টিভ হয়। তাহলে ভাইয়া আমার লিখে দিতে হবে কিনা তোমরা একটু লিখে নাও। আমি দেখেছি তোমরা অনেকেই নোট শেয়ার করেছো, কিন্তু আমি যে ছোট ছোট কথাগুলো বলেছিলাম এই ছোট ছোট কথাগুলো তোমরা কি করো নাই, সেগুলো অ্যান্সার করো মানে নোট করো নাই। যারা করছো তোমাদের মতো খুব ভালো হয়েছে। ওকে, আচ্ছা, আচ্ছা, আমি মেসেজগুলো শুধু আমার দিচ্ছি,
পোস্ট, ওকে, ডিরেক্ট মেসেজ আসবে। এবার আসো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্টের আগে এখানে অ্যাডজেক্টিভ হবে, তাহলে পলিটিক্স না হয়ে এখানে কি হচ্ছে, পলিটিক্যাল। এখানে কি হবে, পলিটিক্যাল। তাই এখানে ম্যান্ডেলা বুল ওয়ার্ডস, এখানে এখানে সেলিব্রেটেড, এখানে পলিটিক্যাল। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 4, আমাদের অ্যান্সারটা হবে 4। এরপরে দেখো, দ্য অপ্রেসর অপ্রেস দ্য অপ্রেস পিপল, এই জায়গাটা অনেকের কাছে একটু মানে কেমন যেন মনে হবে, কি ভাই এখানে অপ্রেসড আছে, আবার এখানে কি আছে, অপ্রেসড আছে। তো তোমরা একটু গ্রামাটিক্যালি এক্সপ্লেইন করো, তাহলে আশা করি বুঝতে পারবা। যেমন দেখো এখানে সাবজেক্ট রয়েছে, এখানে কি রয়েছে, ওকে, এখানে হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে অপ্রেসর, তাহলে অপ্রেসরের পর একটা ভার্ব দেখতে পাচ্ছি, অপ্রেসড, তার মানে এটা রয়েছে ভার্ব। এবার আসো অপ্রেসড পিপল, এখানে দেখো পিপল, পিপল হচ্ছে কি নাউন, পিপল যেহেতু নাউন, নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ভার্ব বসবে, এটা হচ্ছে যে কি অ্যাডজেক্টিভ বসবে। দ্যাট মিন্স আমাদের কোশ্চেনের অ্যান্সার হবে বি, আমাদের কোশ্চেনের অ্যান্সারটা হবে কি ভাইয়া, বি। ওকে, হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। ওকে, কাউ কি বুঝতে প্রবলেম হচ্ছে? আচ্ছা, যদি বুঝতে প্রবলেম, আচ্ছা যদি তোমাদের, হ্যাঁ, এই যে ভার্ব হচ্ছে অপ্রেসড, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের কোন ফর্ম, পাস্ট ফর্ম। সাইমন তুমি বুঝতে পারো নাই, তুমি একটু খেয়াল করো, তুমি দেখো এখানে ভার্বের পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে যে আমাদের কি আছে, পিপল হচ্ছে নাউন, নাউনের পূর্বে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। দ্যাট মিন্স, সরি, এখানে আমি কি নাউন অ্যাডজেক্টিভ দাগিয়েছি, আমি মুখে বলেছিলাম ভার্ব এবং অ্যাডজেক্টিভ, মুখে বলেছিলাম কি ভার্ব এবং অ্যাডজেক্টিভ। তো ভার্ব এবং অ্যাডজেক্টিভ যেহেতু হয়, তাহলে আমাদের এখানে অপশন কোনটা আছে, ভার্ব এবং অ্যাডজেক্টিভ, অপশন সি। আমি বলতে গিয়ে মনে হয় বি দাগিয়ে ফেলেছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে একটু খেয়াল করো, সেটা হচ্ছে ভার্ব, আর হচ্ছে যে কি অপ্রেসড হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সি হবে অ্যান্সার। এবার আসো 4 নাম্বারটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এরকম কোয়েশ্চেন দেখলে তোমরা অনেকেই কনফিউশনে পড়ে যাও, যে আসলে দেখতে তো সবগুলো একই মনে হচ্ছে, এখন আমরা কিভাবে বুঝবো, তাই না? আচ্ছা, তো একটু খেয়াল করো, সেই জায়গাটা আমরা খেয়াল করব, যে হি বিকেম এ লিডার ফর সাউথ আফ্রিকানস and the other oppressed people were behind her country's border। এখানে দেখো হার, নাউজুবিল্লাহ, ম্যান্ডেলা একজন, আমরা জানি তিনি একজন পুরুষ, তিনি যেহেতু পুরুষ আছেন, তা পুরুষ থাকলে আমাদের কি হার হবে না, এটা হচ্ছে ভুল। এরপর দেখো হিজ কান্ট্রিজ বর্ডার্স, তো এখানে আমরা একটু খেয়াল করবো আদার্স অপ্রেসড পিপল, আর তার মানে এখন এইখানে একটু দেখো চেঞ্জ আসতেছে, আদার্স অপ্রেসড পিপল, আর এখানে দেখো সি নাম্বারে কি বিকেম। আমি সবগুলো বুঝাচ্ছি, তোমাদেরকে একটু মার্কিং করে দেয় যে কোন কোন জায়গায় আসলে প্রবলেম হতে পারে। তো তোমরা একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে আসলে কোন জায়গাটা প্রবলেম হচ্ছে। তাহলে এখানে দেখো, হ্যাঁ, এইবার একটু খেয়াল করো, হি বিকেম আ লিডার ফর সাউথ আফ্রিকানস এন্ড আদার অপ্রেসড পিপল। তো এখানে দেখো আদার্স ছিল, এখানে আদার অপ্রেসড পিপল। তোমরা এখানে দেখো একটু খেয়াল করো, এই যে আদার অপ্রেসড পিপল, তো আমরা আদারের পরে এখানে যে জিনিসটা খেয়াল করবো, প্লুরাল ভার্ব বসে, আদারের পরে প্লুরাল নাউন বসে, তাহলে আদার অপ্রেসড পিপল। তাহলে এক্ষেত্রে মনে রাখবেন আদার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন, সেক্ষেত্রে নাউনটা অবশ্যই কি হবে, প্লুরাল হবে, তাহলে এটা হতে পারে। আর এটা কেন হবে না, আদার্স এর পরে আমরা প্লুরাল কে না নিয়ে আমাদের কি এই জায়গাটা যেহেতু অ্যাডজেক্টিভ আছে, এরপরে নাউন আছে, এজন্য শুধু আমরা কাকে নিব, আদার কে নিব, তাহলে এই জায়গাটা আমরা দিব আদার। এবার আসো, যদি এখানে আদার হয় তাহলে এটা কি হইলো, এখানে তার মানে অন্য কোথাও ভুল আছে, কিন্তু এখানে আমাদের যে জায়গাটা হচ্ছে আমাদের ভুলটা দেওয়া হয়নি। তোমরা চাইলে এখানে যেটা করতে পারো, এখানে চাইলে পিপলস তোমরা একটু অ্যাড করে নাও, পিপলস, আদার অপ্রেসড পিপলস, তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হতে পারবে। ওকে, ওকে, কিন্তু হ্যাঁ দেখছো তাও খুঁজে পাচ্ছে না, যে ভাইয়া না, আমি এখানে কিন্তু যেটা আছে সেটা আমাদের কি আছে, রাইটই আছে। এই জায়গাটা একটু খেয়াল করো, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে। ওকে, আচ্ছা, এই যে মজার একটু খেলা দেখালাম তোমাদেরকে, এই যে কনফিউশনের মধ্যে চিন্তা করো তাহলে বুঝতে পারবা। যে দেখো আমি কিন্তু এখানে পিপলস বানানো দরকার নেই, এখানে বিহাইন্ড কি আছে ভাইয়া, বিহাইন্ড, তার মানে বিহাইন্ড, বিহাইন্ড না হবে না বিয়ন্ড হবে, বিয়ন্ড হবে, তার মানে এইটাই আমাদের কারেক্ট, ডি নাম্বার অপশনটা কারেক্ট। তো আসো তোমাদেরকে অনেকক্ষণ কনফিউশনে ফালিয়ে রাখলাম, তোমরা একটু খেয়াল করো, প্রথমটা হয় নাই হার, কারণ এমনি যেহেতু পুরুষ হার হবে না। বি নাম্বারটা দেখো আদার্স এর পরে এখানে আমরা আদার বসাবো, কি বসাবো, এন্ড আদার পিপল, আদার পিপল, এখানে যেহেতু প্লুরাল, আদার এর পরে প্লুরাল বসবে, ঠিক আছে। এবার আসো সি নাম্বার অপশনে,
বিহাইন্ড আছে, তো আমরা জানি বিহাইন্ড না হয়ে আমরা বলছি যে দেশের সীমান্তের বাহিরে, দেশের সীমান্তের বাহিরে বোঝাচ্ছে। তো বিহাইন্ড না বসে আমরা প্রিপোজিশন কি বসাবো, বেয়ন বসাবো। এখানে প্রিপোজিশন বেয়ন বসবে। তো এখানে আমাদের বেয়নটা আছে ডি নাম্বার অপশনে। তাহলে সবকিছু ঠিক আছে আমাদের ডি নাম্বার অপশনে। আর ডি নাম্বার অপশন যেহেতু আমাদের যেহেতু আছে, আমাদের কারেক্ট অ্যান্সার হবে ডি নাম্বার। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে ওকে, সবাই কি বুঝেছো ভাইয়া? যদি বুঝো তাহলে ইয়েস বলো, আমি আবার বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এবার 5 নাম্বারটা খেয়াল করো, হুইচ ইজ নট ইনকারেক্ট। এই যে জায়গাটা পড়তে গিয়ে অনেকে ভুল করো, এখানে অনেকে পড়ে হুইচ ইজ ইনকারেক্ট অথবা হুইচ ইজ নট কারেক্ট, এই জিনিসগুলো অনেকে কনফিউশনে পড়ে। এখানে বলছে হুইচ ইজ নট ইনকারেক্ট। নট ইনকারেক্ট মানে কি, কোনটা সঠিক, তাই না ভাইয়া? নট ইনকারেক্ট দেখে আবার তোমরা ইনকারেক্ট ভাইবা না, এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে কারেক্ট বলছে। নট ইনকারেক্ট মানে হচ্ছে কি কারেক্ট। হ্যাঁ, আমাদের যে জিনিসটা হয় আমরা প্রশ্নই বুঝতে পারি না, আমরা প্রশ্ন না বুঝার কারণে আমাদের এই জায়গাটা হয়। ওকে, হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের এখানে মাইথিক অলরেডি আমরা জানি, এখানে সি হবে না, এখানে এম আই হবে না, কি হবে না, আই হবে না, এখানে আই তে ভুল আছে, এখানে ওয়াই হবে। তারপরে খেয়াল করো এখানে কে হবে না, এখানে আমরা জানি মাইথিকে অবশ্যই কি হবে, সি হবে। হ্যাঁ, তারপরে খেয়াল করো এখানে সব ঠিক আছে, কিন্তু ওই যে ওয়াইটা, এখানে ওয়াইটাই নাই। তার মানে আমাদের অ্যান্সারটা হবে এ, আমাদের সঠিক অ্যান্সার কি হবে, এ হবে। ওকে, পাঁচটায় কি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও, কমেন্ট করে সবাই জানাও। আচ্ছা, এবার আসো পরবর্তীতে খেয়াল করি। পরবর্তীতে আমরা খেয়াল করব, চলে যাই। হ্যাঁ, তোমরা একটা বারের জন্য একটু একবার রিডিং পড়ো, তাহলে তোমাদের একটু পড়াতে সুবিধা হবে। সাইমান আজমিন বলেছে 1 নাম্বার প্রশ্নে প্রবলেম আছে। আচ্ছা, যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে যে আমি জুমে যখন শেষের দিকে কথা বলার সুযোগ দিব সাইমা, তখন হচ্ছে যে কোশ্চেনটা করিও। ওকে, 1 নাম্বার প্রশ্নে। ওকে, আচ্ছা তোমরা তাহলে এটা একটু পড়ো। আচ্ছা, সবাই একটু দ্রুত পড়ো, আশা করি পড়া হয়ে গেছে। সবার কি হয়েছে কিনা আমি একটু জানতে চাই, যদি হয়ে থাকে। আচ্ছা, অনেকেই বলেছেন বুঝছেন, তাহলে একটু দেখেন। আচ্ছা, আমাদের রিটেন কোর্সের যে ক্লাসগুলো হচ্ছে আগামী রবিবারে 3:30 ইনশাল্লাহ ক্লাস হবে। তো সেটাতে তোমরা যেন না ভুলে যাও। আর রিটেনে যাদেরকে আমি কাজগুলো দিয়েছি, তোমাদের হোমওয়ার্ক গুলো দিয়েছি, তোমরা অনেকেই, আমি যারা করেছো সবার গুলো দেখেছি, আবার অনেকেই করো নাই। তোমরা একটু সবাই হোমওয়ার্ক গুলো করে, হ্যাঁ সবাই একটু আমার এখানে আপলোড দিয়ে দিবে। আর তোমাদেরকে বলি, একটা অনলাইন ক্লাস কখন প্রাণবন্ত হবে, প্রাণবন্ত হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। এটা আমাদের দেশে অ্যানালাইসিস না হলেও যারা হচ্ছে যে অনেক ডেভেলপড কান্ট্রি, ওই ডেভেলপড কান্ট্রি গুলোতে, বিশেষ করে হার্ভার্ড ইউনিভার্সিটি বলো বা যারা অনেক বড় বড় ইউনিভার্সিটি যেগুলো আছে একবারে প্রথম সারি, সেই ইউনিভার্সিটি গবেষণায় বলে কি, এই যে আমাদের অনলাইন ক্লাসগুলো এগুলো প্রাণবন্ত হবে বা এগুলো রেসপন্সিভ হবে তখনই যখন টিচার এবং স্টুডেন্টের মধ্যে একটা একটা যোগসূত্র থাকে, যা পড়াচ্ছে সেগুলো ফিডব্যাক আসে, সেগুলো থাকলে আসলে হবে। আর তোমাদের যে হোমওয়ার্ক গুলো আমি দেখেই অ্যাপ্রুভ করি। তো কিছু কিছু জায়গা হচ্ছে বানান ভুল আছে, এগুলো এগুলো যদি আমি লিখে দিতে চাই, বানান ভুলগুলো দেখা যাচ্ছে তোমাদের বন্ধু বান্ধব অনেকেই ভুল ধরিয়ে দেয়, আমি তাদেরকে খুব সাধুবোধ জানাই। আবার দেখা যাচ্ছে যেগুলো আমার খুব মেজর মনে হয় সেগুলো আমি একটু জানিয়ে দেই, বাট যেগুলো মেজর মনে হয় না সেগুলো আমার জানানো তেমন একটা দেখা যাচ্ছে যে ইয়া হয় না। বাট তোমরা সবাই দেওয়ার চেষ্টা করো, ওকে? কারণ আমি অ্যাপ্রুভ করি, ওই পোস্টগুলো আমি অ্যাপ্রুভ করি যেহেতু আমার কাছে আছে। আচ্ছা, তো আসো আমরা একটু চলে যাই, তোমরা আশা করি পড়েছো, আমি এর মধ্যে কিছু কথা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম। তাহলে আসো আমরা একটু খেয়াল করবো। হ্যাঁ, ওকে, তো এখানে দেখো এই যে তার যে ডকে মানে কাঠগড়ায় দাঁড়িয়ে যে পলিটিক্যাল টেস্টিমনিটা দিয়েছে, একটু রিয়েলাইজ করো, তোমাদের ভালো লাগবে তার কথাটা বলছেন। এখানে একটু যদি খেয়াল করো তাহলে তোমাদের ভালো লাগবে, সত্যি কথা, সত্যিকার অর্থে ভালো লাগবে তোমাদের। হ্যাঁ, সেটা হচ্ছে এই জায়গাটা যদি একটু খেয়াল করো, সরি, আচ্ছা ওকে, ডিউরিং মাই লাইফ টাইম আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ। কি বলছে দেখো, ডিউরিং মাই লাইফ টাইম আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ, সারা জীবন ধরে আমি উৎসর্গ করেছি আমার নিজকে, টু দি স্ট্রাগল, এই যুদ্ধে, অফ দ্য আফ্রিকান পিপল, আমেরিকান শাসনের বিরুদ্ধে। আই হ্যাভ ফট এগেইনস্ট হোয়াইট ডমিনেশন,
আমি শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আই হ্যাভ ফট অ্যাগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, আমি যুদ্ধ করেছি কৃষ্ণাঙ্গদের শাসনের বিরুদ্ধে। আই হ্যাভ চেরিশড আমি লালন করেছি দ্য আইডিয়াল অফ ডেমোক্রেটিক, একটি গণতান্ত্রিক আদর্শ, অ্যান্ড ফ্রি সোসাইটি, এবং স্বাধীন সমাজের, ইন হুইচ যেথায় অল পার্সনস লিভ টুগেদার ইন হারমোনি, সকল মানুষ বাস করে একত্রে স্বাচ্ছন্দ্যে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সমান অধিকার নিয়ে বা সম অধিকার নিয়ে। হি টোল্ড দ্য কোর্ট, তিনি আদালতকে বললেন, ইট ইজ অ্যান আইডিয়াল, এটি এমন একটি আদর্শ, আই হ্যাভ টু লিভ, আমি আশা করি বেঁচে থাকতে, বা আমি আশা করি বেঁচে থাকতে, ফর যেটির জন্য, অ্যান্ড টু অ্যাচিভ, এবং যেটির জন্য, বাট ইফ নিডস বি, এটা মানে হচ্ছে যে ইফ নিডস দ্বারা কি বোঝাচ্ছে, যদি প্রয়োজন হয়, এটা দ্বারা কি বলছে, ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়। এরপর দেখো, ইট ইজ অ্যান আইডিয়াল, এটি একটি আদর্শ, ফর হুইচ, যার জন্য, আই এম প্রিপেয়ার্ড টু ডাই, আমি মরতে রাজি। দেখো তার এই যে পলিটিক্যাল টেস্টিমনিতে কিছু জিনিস আছে, তোমরা যদি একটু রিয়েলাইজ করো তোমাদের ভালো লাগবে বিষয়টা। ঠিক আছে, সেটা হচ্ছে সে লালন করেছে কি, আইডিয়াল অফ ডেমোক্রেটিক, ঠিক আছে, গণতান্ত্রিক আদর্শ এবং স্বাধীন সমাজের, কিসের, একটি ফ্রি সোসাইটি, যেখানে মানুষ বাস করবে সকলে একত্রে স্বাচ্ছন্দ্যে, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, সেখানে থাকবে সমান অধিকার। হি টোল্ড দ্য কোর্ট, তিনি আদালতকে বললেন, ইট ইজ অ্যান আইডিয়াল, এটি এমন একটি আদর্শ, এই আদর্শের জন্য আমি বেঁচে থাকি। আই হপ টু লিভ, মানে আমার আশা হচ্ছে এটার জন্য বেঁচে থাকা, and to achieve, এর জন্য আমি বেঁচে থাকবো এটা অ্যাচিভ করার জন্য, এটা অর্জন করার জন্য। বাট ইট নিডস বি, যদি এটার জন্য প্রয়োজন হয়, ইটস অ্যান আইডিয়াল, এটা এমন একটি আদর্শ যেটার জন্য আমি প্রিপেয়ার্ড মরতে কি টু ডাই। তার মানে এখানে দেখো তার কথাগুলো কিন্তু ভিতর থেকে তিনি কাট করে বলেছেন। ঠিক আছে, এইবার আসো আমরা একটু খেয়াল করবো পরবর্তীতে। পরে বলছি কি, ফ্রেন্ডস আদৌদ ম্যান্ডেলা, বন্ধুরা তাকে ভালোবাসতো এবং বলতো, ফন্ডলি, স্নেহের সাথে বা ভালোবেসে, কল্ড হিম, তাকে ডাকতো মাদিবা। তার মানে এটা খুব বড় ভালো একটা ইনফরমেশন, এটা একটু তোমরা মনোযোগ দাও। সেটা হচ্ছে দ্য ক্ল্যান নেম, এই যে ক্ল্যান, CLAN, ক্ল্যান হচ্ছে বংশ, তো বংশ যদি হয় দ্যাট মিনস দ্য ক্ল্যান নেম, বংশগত নাম, বাই হুইচ, যার দ্বারা, হি ওয়াজ নোন, তিনি পরিচিত ছিলেন। এই যেগুলো কিন্তু প্যাসিভ মুড, এগুলো কি প্যাসিভ মুড, এই গ্রামাটিক্যাল এক্সপ্রেশন গুলো আমি তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। তিনি পরিচিত ছিলেন, পিপল লাউডে, প্রশংসা করতো, হিজ হিউম্যানিটি, তার কিসের জন্য, মানবতার জন্য, তার দয়ার জন্য, কাইন্ডনেসের জন্য, তার মর্যাদার জন্য, তার মর্যাদার জন্য। তাহলে বিষয়টা দেখো, আমাদের শেষ যে কনক্লুশনটা ছিল যে তার একটা উদ্ধৃতি বা তার যে কথাগুলো ছিল সেখানে তুলে ধরা আছে, এবং লাস্টে কি বলেছে, তার ফ্রেন্ডরা তাকে ভালোবেসে মাদিবা বলে ডাকতো, আর মাদিবা হচ্ছে তাদের বংশগত একটা নাম, এবং তিনি এটা দিয়ে কি ছিলেন, পরিচিত ছিলেন। এবং পিপল তার প্রশংসা করতো, কেন প্রশংসা করতো, কয়েকটা কারণে, তার মানবতার জন্য, তার দয়ার জন্য, তার মর্যাদার জন্য। ওকে ভাইয়া, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে দেখেন আমরা খুব সহজে, তোমরা যখন পড়বে খুব সুন্দরভাবে এভাবে পড়বা, তোমাদের যেখান থেকে কোশ্চেন আসো, তোমাদের এই থিমের বাইরে থেকে তো কোশ্চেন আসবে না, মানে তোমাদের যেই প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজের বাইরে তো কোশ্চেনটা আসবে না, তাই না বলো? তো তোমরা যদি এটা প্যাসেজটা ভিতর থেকে রিয়ালাইজ করে করতে পারো, তাহলে তোমাদের আর লাগবে না। ধরো ইউনিট 1 এর তিনটা, মানে দুইটা জিনিস বা দুইটা প্যাসেজ খুব ইম্পর্টেন্ট। কল্পনা চাওলা, ভ্যালেন্টিনা তারাস্কোভা, যেহেতু আমাদের আসলে তাদের ইনোভেশন বা হচ্ছে যে তাদের যে ইনভেনশন, তাদের কার্যক্রমগুলো তুলে ধরা আছে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে ইউনিট ফার্স্ট ইউনিট থেকে তোমাদের দুইটা প্যাসেজ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে নেলসন ম্যান্ডেলা, নাম্বার 2 হচ্ছে যে আমাদের 7 মার্চ স্পিচ। অলরেডি তোমরা জানো গত বছর ডি ইউনিটে যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে ওই জায়গা থেকে কোশ্চেন এসেছে, এবং যারা হচ্ছে বি ইউনিটও রয়েছে তাদের কিন্তু ওই প্যাসেজ থেকে কোশ্চেন আসছে। তো যারা এই প্যাসেজটা রিয়েলাইজ করে পড়েছে তাদের জন্য পানি ভাত, আর যারা খালি হচ্ছে যে বই কিনছে, বই কেনার পর একটা খালি পড়ছে তাড়াহুড়া করে, না বুঝে পড়েছে, তারা কিন্তু রিটেনটা ভালো করে পড়তে পারে নাই। বুঝে গেছে? তো তোমরা একটু ভালোভাবে পড়লে আশা করি তোমাদের আর প্রবলেম হবে না। ওকে, তো আমরা শেষ করলাম যে নেলসন ম্যান্ডেলার যে প্যাসেজটা। তো শেষ করার পরে আমরা জানি আমাদের এই যে এখানে সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে, যেমন ডমিনেশন অর্থ হচ্ছে আধিপত্য, হারমোনি হচ্ছে মিল বা সমন্বয়, ঐক্যতান, তারপর হচ্ছে ক্ল্যান হচ্ছে গোত্র, লজ হচ্ছে স্তুতি করা, চেরিশ হচ্ছে লালন করা, অপরচুনিটি হচ্ছে কি সুযোগ। তো এই জায়গাগুলো তোমরা একটু পড়ে নিবে, স্ক্রিনশট নিয়ে নিলে তোমাদের নোট করতে ভালো হবে।
আর এখন কথা হচ্ছে যে আমাদের এই জায়গা থেকে প্রেপোজিশন কি কি হতে পারে, যেমন চার্জড এর সাথে উইথ হয়, তো চার্জড উইথ মানে হচ্ছে অভিযুক্ত হওয়া, চার্জড উইথ মানে হচ্ছে কি অভিযুক্ত। তাহলে কোনো কিছুর প্রতি যদি অভিযুক্ত হয় বা কি কারণে অভিযুক্ত হয় বা কি কোনো একটা জিনিস যদি এমন ভাবে ব্যাখ্যা করে যে কেউ একজন অভিযুক্ত হয়েছেন, সেক্ষেত্রে আমরা চার্জড উইথ মার্ডার, ঠিক আছে, চার্জড উইথ ক্রাইম, এই জিনিসগুলো হয়। তাহলে চার্জড উইথ মানে হচ্ছে কি অভিযুক্ত, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কাজে লাগবে। ওকে, আর প্রিপেয়ার টু, মনে রাখবা প্রিপেয়ারের সাথে কি বসে, টু বসে। ওকে, আর প্রিপেয়ারের সাথে টু বসে, যেমন আই প্রিপেয়ার টু গো দেয়ার, I prepare to study, I prepare to attend in textbook class। তার মানে হচ্ছে যে কি এই জায়গাটা প্রিপেয়ার টু হবে কখন, যখন তোমার একটা কাজ করবে। হ্যাঁ, আর প্রিপেয়ার বাই হবে কোনটা একটু খেয়াল করো, যেমন প্রিপেয়ার টু কখন হয়েছে, প্রিপেয়ার বাই কখন হয়েছে, একটু খেয়াল করলেই তোমাদের ভালো লাগবে বিষয়টা। যেমন দেখো, প্রিপেয়ার বাই হচ্ছে কোন একটা কাজ তুমি করেছো, দ্যাট মিন্স যে সাবজেক্টটা রয়েছে সেটা একটা কাজ রয়েছে, সেই কাজটা অথবা যে সাবজেক্টটা রয়েছে সেটা তোমার দ্বারা করা হয়েছে, তোমার দ্বারা কি করা হয়েছে, বা কোন একটা প্রতিষ্ঠানের দ্বারা করা হয়েছে, বা কারো দ্বারা করা হয়েছে, সেক্ষেত্রে প্রিপেয়ার্ড বাই। আর প্রিপেয়ার টু মানে কি, প্রিপেয়ার টুর পর একটা ভার্ব আসবে, কোন একটা কাজ আসবে। প্রিপেয়ার টু গো দেয়ার, আমি এতক্ষণ তোমাদেরকে যে জিনিসটা বুঝালাম সেই জিনিসগুলো এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসো আমরা একটু খেয়াল করবো ডেডিকেট টু, ডেডিকেট টু। ওকে, এটা তোমরা সেই অনেকবারই পড়ছো, আমাদের এই প্যাসেজও আছে, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু দি স্ট্রাগল অফ আফ্রিকান পিপল। ওকে, আচ্ছা, এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। আর স্পেলিং গুলা তোমরা লিখে লিখে পড়তে বলেছিলাম, তোমরা লিখে লিখে পড়লে তোমাদের খুব সুবিধা হবে, তোমাদের মনেও থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো আসো আমরা একটু তাহলে খেয়াল করি। ওকে, আচ্ছা, ওকে, আমাকে একটু সময় দাও, আমি হচ্ছে কোশ্চেনের অ্যান্সার গুলো আসলে সরানো হয়নি, অ্যান্সার গুলো একটু সরিয়ে দিই। ওকে, ওকে, তোমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়ালাম বুঝেছো কিনা একটু জানাবে সবাই। ওকে, তাহলে আমরা এখন সলভ করব আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা কিভাবে এমসিকিউ এর আসতে পারে, আমি তোমাদেরকে এখন দেখাবো। ওকে, তাহলে এই 5টা কোশ্চেন সবাই অ্যান্সার করতে থাকো, সবাই অ্যান্সার করতে থাকো যারা ফেসবুকে আছো। আচ্ছা, সন্দীপ স্বরূপ লিখেছো, ভাইয়া প্রিপোজিশনের পাশে ওয়ার্ড মিনিং গুলা দেওয়া থাকলে ভালো হয়। আমি যেহেতু ক্লাস নিচ্ছি আর ক্লাসে আমি বলে দিচ্ছি মুখে মুখে, এজন্য আমি ওয়ার্ড মিনিং গুলা বলছি না, তবে বই আকারে যখন আসবে তখন হচ্ছে যে তোমরা এগুলা অর্থ সহকারী পাবা, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে বেসিক হ্যাক্স তোমাদের যেটা আসবে, আমি হ্যাঁ এভাবে। ওকে, দ্রুত অ্যান্সারটা করো যারা ফেসবুকে আছো, যারা হচ্ছে জুমে আছো। ওকে, আচ্ছা, এটা তো আমার একবার প্রথম ইউনিটের ক্লাসগুলো, কিন্তু তোমাদের কবিতার ক্লাসগুলো একটু বেশি কঠিন লাগে অনেকের, কবিতার ক্লাসগুলো একটু ভালোভাবে করলে তোমাদের যেই মোটিভেশনটা বাড়বে। হ্যাঁ, আশা করি বইটা তাড়াতাড়ি রেডি করেন। হ্যাঁ, বইটা খুব দ্রুতই চলে আসবে ইনশাল্লাহ, খুব দ্রুতই চলে আসবে। ইএফটি, ইংলিশ ফর টুডে বেসিক হ্যাক্স অথবা টেক্সট বেসিক হ্যাক্স নামে, বেসিক হ্যাক্সই তোমাদের রাখলে হবে। ওকে, হ্যাঁ, ফাতেমা একটা জুথি আনসার দিয়ে ফেলেছো অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। সেতু অ্যান্সার দিয়েছো, অনামিকা অ্যান্সার দিয়েছো, দিশা দিয়েছো, নাফিসা, হ্যাঁ বাকিরা একটু দ্রুত দাও, অতসী দিয়েছো, তানভীর হাসান দিয়েছো। আচ্ছা, ওকে, তো হ্যাঁ, সালমা ফাইরোজ দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, আমরা তাহলে একটু খেয়াল করি। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা, হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়েছো। প্রথম দেখো, ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ, ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ ড্যাশ টু লিভ অ্যান্ড ড্যাশ অ্যাচিভ। ওকে, হ্যাঁ অনেকেই অ্যান্সার দিয়েছো, খুব সবাই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হুম, তো এই জায়গাটা যদি একটু খেয়াল করো, তার যে একটা কথা ছিল, এই জায়গাটা যদি একটু খেয়াল করো, আই হোপ টু লিভ টু অ্যাচিভ, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা আমরা খেয়াল করি সেটা হচ্ছে, হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়েছো। ওকে, তার মানে দেখো আই হ্যাভ টু লিভ বেঁচে থাকতে, হ্যাঁ টু লিভ, ঠিক আছে, লিভ তারপর হচ্ছে টু থাকা, তার মানে ফর, আই হ্যাভ টু লিভ ফর, লিভ ফর মানে হচ্ছে বেঁচে থাকার জন্য।
তারপরে বলছে কি অ্যান্ড ড্যাশ টু অ্যাচিভ, এবং কি অর্জন করতে। তোমরা মনে রাখবা আমরা হচ্ছে যে প্রিপোজিশন টুটা ব্যবহার করি কোনো একটা উদ্দেশ্য বোঝাতে বা প্রতি বোঝাতে। সেক্ষেত্রে হচ্ছে যে কি আই হ্যাভ টু লিভ, আমি বাঁচতে চাই, ড্যাশ ফর লিভ জন্য, অ্যান্ড ড্যাশ অ্যাচিভ এবং কি অর্জন করতে। তার মানে দুইটাই কি আমাদের দেখা যাচ্ছে যে কি হ্যাঁ উদ্দেশ্য রয়েছে। এই জন্য প্রথম হবে কি আই হ্যাভ টু লিভ অ্যান্ড লিভ ফর বেঁচে থাকার জন্য, তারপর বলছে অ্যান্ড ড্যাশ টু অ্যাচিভ এবং কি অর্জন করার জন্য। অনেকেই অ্যান্সার দিয়েছো। তারপরে খেয়াল করো হোয়াট ওয়াজ ম্যান্ডেলা কল্ড ফন্ডলি। এটা খুব সহজেই আশা করি অ্যান্সার করতে পেরেছ। তার তার যে নামে ডাকা হয় সেটা হচ্ছে মাদিবা। আর এটা থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে মাদিবা আসলে একটা কি, মাদিবাটা আসলে কি, এরকম ধরনের কোশ্চেন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা জানি একটা ক্ল্যান, দ্য নেম অফ ক্ল্যান অফ সাউথ আফ্রিকান পিপল, তার মানে হচ্ছে যে ওইখানে একটা বংশের নাম, আমাদের দক্ষিণ আফ্রিকার জনগণের একটা কি বংশের নাম হচ্ছে কি মাদিবা। তো এখান থেকে এভাবে কোশ্চেনটা আসতে পারে। ওকে, তারপরে খেয়াল করি আমরা পরেরটা, ম্যান্ডেলা ড্যাশ টু ইট। এই যে ম্যান্ডেলা, এখানে অনেকে যারা ভালোভাবে টেক্সট বুকটা পড়ে নাই অনেকে অ্যান্সার করবে কি, সেটা হচ্ছে এই জায়গাটা, ম্যান্ডেলা ড্যাশ টু ইট ক্যাপিটাল অফ অ্যান্স। এখানে দেখো এই জায়গাটা, এটা কিন্তু সরাসরি লাইন না, এখানে একটু খেয়াল করো। এই যে 1963 সালে, তোমরা একটু যারা প্যাসিভ ভয়েস করো বা ভয়েস শিখো সেক্ষেত্রে তোমরা একটু ক্লিয়ার হবে। যারা মেন বই না পড়ে অ্যান্সার করতে চাও শুধু গ্রামাটিক্যালি, অনেকে ভাববে যে এখানে কি পাস্ট টেন্স হবে। 1963 সাল আছে, চার্জড পাস্ট টেন্স দিয়ে দিলাম, কি দিলাম পাস্ট টেন্স। কিন্তু ভাই পাস্ট টেন্সই তো হবে না, কারণ পাস্ট টেন্স দিলেও তো আমার আরেকটা জিনিস থাকে যে তিনি যে ক্যাপিটাল অফেন্সে মানে কি হয়েছেন, অভিযুক্ত হয়েছেন, সে কি নিজে নিজে হয়েছে? না, তিনি নিজে নিজে হয় নাই, তিনি অন্যের মাধ্যমে হয়েছেন। এই জন্য ওয়াজ চার্জড উইথ হবে, কি হবে ওয়াজ চার্জড উইথ। এখন কথা হচ্ছে এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দেই যে ভাইয়া তাহলে এইখানে এরকম হইলো কেন, চার্জড উইথ এটা দেখাচ্ছি, তাহলে তোমরা এটা ক্লিয়ার হতে পারবা। এই যে এই জায়গাটা তাহলে ভাইয়া কেন এমন হইলো, ভাই এখানে ওয়াজ চার্জড নাই কেন? হ্যাঁ, এটা একটা তোমাদের কনফিউশনের বিষয় না? তাহলে একটু গ্রামাটিক্যাল এক্সপ্রেশনটা একটু বুঝো। এখানে ছিল চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, এটা একটা ফ্রেজ, এটা একটা কি ফ্রেজ। দেয়ার আর নো ভার্বস, এখানে কোনো ভার্ব নাই। বাট এখানে দেখো এই যে কোশ্চেনটা করা হয়েছে, এই কোশ্চেনটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে ম্যান্ডেলা ড্যাশ টু উইথ, তার মানে এখানে একটা কি আছে, ভার্ব আছে। তো যেহেতু ভার্ব আছে, এই ভার্বটাকে আমরা অবশ্যই কোন টেন্সে নিব, পাস্ট টেন্সে নিব। আর পাস্ট ইনডিফিনিট যেহেতু নিচে 1963 সাল, কিন্তু কথা হচ্ছে চার্জ, অভিযুক্ত কি নিজে নিজে হয়? না, অভিযুক্ত নিজে নিজে হয় না, অন্য কারো মাধ্যমে হয়, এই জন্য ওয়াজ চার্জড হবে। অনেকে বললো যে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্স, এটা দেখে যে ভাইয়া মেন বইতে তো এভাবে দেওয়া আছে, আমি অ্যান্সারটা ভুলে এভাবে করে আসছি, যেমন চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন 1963। তো এটা হচ্ছে ছিল ফ্রেজ। ভাইয়া একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবে এটা কি ছিল, ফ্রেজ ছিল। আর এখানে কি ছিল ভাইয়া, হিয়ার ইট ইজ এ ক্লজ, এটা হচ্ছে একটা কি ক্লজ। যেহেতু এটা ক্লজ, এই জন্য আমাদের বুঝে অ্যান্সার করতে হবে। আমাদের সঠিক অ্যান্সার হবে ওয়াজ চার্জড, ওয়াজ চার্জড। বিষয়টা কি ক্লিয়ার সবাই ভাইয়া? অনেকে ভুল করে থাকো, সবাই কি ক্লিয়ার কিনা এই জায়গাটা একটু জানাবে, যারা জুমে আছো বা লাইভে আছো একটু জানাবে তোমরা ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা এইবার আসো, হাউ মেনি ইয়ার্স আর দেয়ার ইন দ্য সেন্টেন্স। হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ। হাউ মেনি ইয়ার্স আর দেয়ার ইন দ্য সেন্টেন্স। হ্যাঁ হ্যাঁ, এই ভুল দেখলে অনেকের মাথা ঘুরে, তাই না? আচ্ছা ওকে, হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়েছো, একটু খেয়াল করো। হাউ মেনি ইয়ার্স ফ্রেন্স আদর ম্যান্ডেলা এন্ড ফন্ড হিম কল, তার মানে তাকে আদর করে বা হচ্ছে স্নেহের সহিত ম্যান্ডেলাকে কি করে, মাদিবা ডাকে, কলছি মাদিবা ডাকে, ঠিক আছে। ও আচ্ছা, 4 নাম্বারটা তো বুঝাই নাই, 4 নাম্বারটা একটু খেয়াল করি। হ্যাঁ, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই ড্যাশ টু ডাই, আই ড্যাশ টু ডাই। 4 নাম্বারটা একটু খেয়াল করি ভাই, আমি 5 নাম্বারে চলে গিয়েছিলাম, আমি ভাবলাম যে এটা শেষ করে দিয়েছি। তো আসো আমরা একটু খেয়াল করি 4 নাম্বারটা। হ্যাঁ, ইট ইজ অ্যান আইডিয়াল। তো এখানে একটু খেয়াল করবা, সেটা হচ্ছে তোমাদের যে কোয়েশ্চেন আছে বা তোমাদের যে প্যাসেজটা আছে, এটা যদি একটু খেয়াল করো তাহলে একটু খেয়াল করবা। এখানে এই জায়গাটা যদি একটু মনোযোগ দাও, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই। আর এখানে কোয়েশ্চেনটা করা হয়েছে কি দেখো, হ্যাঁ, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই। তো এখানে যে জিনিসটা মনে রাখবা, একটু গ্রামাটিক্যাল বিষয়টা বুঝো, হুইচ একটা রিলেটিভ প্রোনাউন, তাই না? তো ধরে মনে রাখবা যখন হুইচ থাকবে তখন মনে রাখবা রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, এটা একটু আমাদের মনে রাখা উচিত। বা এখানে ফর হুইচ, এটা হচ্ছে অবজেক্ট হিসেবে
ফর এর পরে কি হুইচটা অবজেক্ট হিসেবে বসেছে এবং এরপর একটা ক্লজ আছে, আর এটার জন্যই আমি কি মরতে প্রস্তুত, তাহলে কি হবে আই এম প্রিপেয়ার টু ডাই, আই এম প্রিপেয়ার টু ডাই হবে। তাহলে আমাদের সরাসরি অ্যান্সারটা হবে আই এম প্রিপেয়ার টু ডাই। ক্লিয়ার কিনা ভাইয়া বিষয়টা? ওকে, তারপরে আমি 5 নাম্বারটা, যেটা একটু ইন্টারেস্টিং, তোমাদেরও ভালো লাগে যেটা করতে, সেটা হচ্ছে হাউ মেনি রেয়ার্স ইজ देयर। তাহলে ফ্রেন্ডস আদার্স ম্যান্ডেলা এন্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা। এখানে দেখো ফন্ড কল্ড হিম, এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, মনে রাখবা অ্যাডভার্ব এটা হচ্ছে কি, ফন্ডলি হচ্ছে কি স্নেহের সহিত, আদর করে, কিভাবে আদর করে, দ্যাট মিন্স এটা হচ্ছে কি অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব যেহেতু আছে, আমরা জানি অ্যাডভার্ব হলে আমরা অ্যাডজেক্টিভের সাথে কি নেই, এলওয়াই নেই, কি নেই, এলওয়াই নেই। যে এখানে দেখো আমাদের কি ছিল, আর্ডার্ড ম্যান্ডেলা এন্ড ফন্ডলি কল্ড হিম, স্নেহের সাথে, কিভাবে, স্নেহের সাথে। তোমরা যারা রিটেন ক্লাস করেছো সেখানে আমি কিন্তু বলে দিয়েছি কোন একটা ভার্ব কিভাবে করছে, ফন্ড কল্ড হিম, তাকে কিভাবে ডাকছে, স্নেহের সহিত, স্নেহের সহিত, এটা হচ্ছে অ্যাডভার্ব। যেহেতু অ্যাডভার্ব কিন্তু এই অ্যাডভার্বে এলওয়াই নাই, তার মানে যেহেতু এলওয়াই নাই দ্যাট মিন্স এখানে একটা ভুল আছে, এখানে একটা কি আছে, ভুল আছে। এবার আসো দ্য ক্লেম নেম বাই হুম, এখানে খেয়াল করো দ্য হুম হি ওয়াজ, বাই হুম হি ওয়াজ নোন, এই যে এখানে আসো, এইখানে বাই হুম হি ওয়াজ নোন, নাকি দেখো বাই হুইচ হি ওয়াজ নোন, বাই হুইচ হি ওয়াজ নোন, মানে এখানে বলছে দ্য নেম, ওই নাম অনুসারে। তাহলে নামটা কি ব্যক্তি? না, নামটা যেহেতু ব্যক্তি না, নামটা হচ্ছে বস্তু, তার মানে এই যে এখানে হুমটা অবজেক্ট, হুমটা কি এই অবজেক্টিভ প্রোনাউন হিসেবে বসেছে রিলেটিভ প্রোনাউনের। তো এই ক্ষেত্রে আমাদের কি হুমটা না হয়ে এখানে হবে হুইচ, এখানে কি হবে হুইচ, তার মানে দুইটা ভুল আছে। তাহলে পিপল লাউডেড হিজ হিউম্যানিটি, ও সরি এখানে সরি, এখানে দেখো পিপল লাউডেড হিজ, পরেরটা একটু আমরা দেখবো। এখানে আমরা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস, ডিগনিটি, হিউম্যানিটি, কাইন্ডনেস, এরপর হচ্ছে কি ডিগনিটি। তাহলে এখানে দেখো হিজ হিউম্যানিটি, এখানে কাইন্ড আছে, তো কাইন্ড হবে না কাইন্ডনেস হবে, কাইন্ডনেস হবে। আর এখানে একটু মনে রাখবা প্যারালাল স্ট্রাকচার, এটাকে বলে কি প্যারালাল স্ট্রাকচার, এন্ড এর আগে যা পরও কি হবে তাই হবে। তো কাইন্ড হচ্ছে, দেখো যদি এখানে কাইন্ড দিতাম আমরা, এই যে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন গুলা তোমরা মনোযোগ দাও ভাইয়া, এগুলো তোমাদের কাজে লাগবে, গ্রামাটিক্যালও কাজে লাগবে, এখানেও কাজে লাগবে। ওকে, তোমাদের মেইন বইতেও কাজে লাগবে, টেক্সট বইতে কাজে লাগবে। এখানে কাইন্ড ছিল, কি ছিল ভাইয়া এতক্ষণ, কাইন্ড ছিল, কিন্তু আমাদের এখানে কি হবে কাইন্ডনেস, কারণ এরপরে ডিগনিটি হচ্ছে নাউন, যেহেতু এন্ড এর পরে ডিগনিটি আছে, নাউন আছে, আগেও কি হবে নাউন হবে। এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার বন্ধু আমার, প্যারালাল, ঠিক আছে, মানে আগেও মানে যা হবে পরেও কি হবে তাই হবে। তোমরা কি বুঝছো ভাইয়া? তাহলে আমরা কয়টা পেলাম, আর আছে কিনা একটু খোঁজো তো, 5-এর আর কোনোটা আছে কিনা, আর কোনো ভুল তোমরা খুঁজে পাচ্ছ কিনা? আমার কিন্তু অ্যান্সার এখানে ভুল দেওয়া আছে, তোমরা আবার অ্যান্সার দেখে কাটিও না, কারণ অ্যান্সারটা তোমরা আগেই দেখে ফেলছো, আগে দেখলে সমস্যা নাই, কিন্তু মেন কথা হচ্ছে যে হ্যাঁ তোমরা বুঝছো কিনা সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এই যে দেখো হিউম্যানিটি, তারপর হচ্ছে কাইন্ডনেস, তারপর হচ্ছে কি ডিগনিটি। ওকে, আচ্ছা আর কোনো ভুল আছে কিনা তোমাদের খুঁজতে বলছিলাম। আচ্ছা অতসী লিখছে ভাই প্রশ্নগুলো লেখার জন্য 2 মিনিট দিলে ভালো হতো। আহ প্রশ্নগুলো লেখার দরকার স্ক্রিনশট দিয়ে রাখ আপাতত অতসী, নাহলে অনেক টাইম চলে যাবে, অনেক টাইম হয়ে গেলে দেখা যাচ্ছে যে মানে ক্লাস, অনলাইন ক্লাস অনেক বেশি বড় হলে এটা হয় না আসলে, অনেক বড় হয়ে গেলে মাথা উঠলে ইয়ে করে না। ওকে, আচ্ছা, তো আমার বিশ্বাস তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এইবার আমরা একটু চলে যাব গ্রামাটিক্যাল ডিসকাশনে। তো গ্রামাটিক্যাল ডিসকাশন আমি পড়ার সময় তোমাদেরকে সবকিছু বলে দিয়েছি, পড়ার সময় তোমাদেরকে আমি সবকিছু বলে দিয়েছি, কিন্তু তোমাদেরকে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, হ্যাঁ তোমাদেরকে যে জিনিসটা করবো, কিছু জিনিস আছে আমি এমনি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন imprisoned for nearly 3 decades for his fight against white minority। এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে যে কি ড্যাংলিং মডিফায়ার, তোমরা ড্যাংলিং মডিফায়ার পড়েছো, এই যে সামনের অংশ বা ফ্রেজ যাকে বোঝাচ্ছে সেটাই হবে পরবর্তী ক্লজে থাকবে। তো এখন কথা হচ্ছে imprisoned, কারা কারারুদ্ধ অবস্থায় কে ছিল, নেলসন ম্যান্ডেলা ছিল, তার মানে পরবর্তীতে সাবজেক্ট কে আসবে, নেলসন ম্যান্ডেলা আসবে। তো তোমরা যারা গ্রামাটিক্যাল এই টপিকটা পড়েছো তারা খুব সহজে বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা আজকে একবারই কম শেয়ার, তার মানে হচ্ছে তোমাদের গ্রুপে ক্লাস নিয়ে কোনো লাভ নাই, একটু সবাই শেয়ার করে দাও। এবার আসো পরেরটা, হোয়াই
আচ্ছা, তো হোয়াইল এর ক্ষেত্রে মনে রাখবা হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়। হোয়াইল প্লাস কি হয়? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হয়। আচ্ছা, এই ছাড়াও মনে রাখবা কন্টিনিউয়াস টেন্সে তোমরা একটু লিখে রাখো, আমার এখানে লিখতে গেলে অনেক ঝামেলা হয়, তোমরা একটু লিখে রাখো। এছাড়াও কন্টিনিউয়াস টেন্সে, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো, পাস্ট কন্টিনিউয়াস বলো, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে? হোয়াইল হতে হয়। হোয়াইলের ব্যবহার যদি আমরা দেখি সরাসরি একটা ভার্ব থাকে, সেই ভার্বটা ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। আবার টেন্স বা ক্লজের ক্ষেত্রে আমাদের কি হয়? প্রেজেন্ট টেন্স এবং কি পাস্ট টেন্সের কন্টিনিউয়াস ফর্মে আমাদের কি হয়? হোয়াইলটা বসে। ওকে, এরপর আসো পরেরটা, ওয়ান অফ। আচ্ছা, ওয়ান অফ এর পরে, হ্যাঁ, ওয়ান অফ এর ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেনও বলেছিলাম। ওয়ান অফ এর ক্ষেত্রে তোমরা একটু মনে রাখবা কয়েকটা জিনিস, সেটা হচ্ছে ওয়ান অফ দার পরে আমাদের সুপারলেটিভ ডিগ্রি হয়। কি হয়? সুপারলেটিভ ডিগ্রি হয়। কিন্তু যদি পসেসিভ অ্যাডজেক্টিভ হয় সেক্ষেত্রে সুপারলেটিভের সরাসরি আগে দা বসে না। যেমন ওয়ার্ল্ডস দা মোস্ট হওয়ার কথা না, দ্য ওয়ার্ল্ডস মোস্ট হবে। কারণ মোস্টের আমরা আগে জানি যে এখানে সুপারলেটিভ ডিগ্রি হয়, আর সুপারলেটিভ ডিগ্রির পরে কি সুপারলেটিভ ডিগ্রি কি হয়? দা হয়। কিন্তু এখানে সেই জায়গাটা হবে না। ওকে, কারণ এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে। এটা আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম। এবার আসো পরেরটা খেয়াল করো, ফ্রম টু ডট ডট টু। এই ফ্রম ডট ডট টু এটা একটু খেয়াল করো, এটা হবে ফ্রম ডট ডট টু। আচ্ছা, এটা যখন দুইটা প্রিপোজিশন আমরা বসাই, সরি আমি এভাবে দেখাচ্ছি, ফ্রম ডট ডট টু। হ্যাঁ, এখানে মনে রাখবা ফ্রম ডট ডট টু এর পরে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। তার মানে হচ্ছে একটা থেকে আরেকটা, ঠিক আছে? বিস্তৃতি বোঝায়, একটা থেকে আরেকটা কি বিস্তৃতি বোঝায় ফ্রম ডট ডট টু দ্বারা। যেমন ফ্রম এর পরে পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, ঠিক আছে? হ্যাঁ, এখানে রাজনৈতিক নিপীড়ন, এরপর হচ্ছে কি এইডস পর্যন্ত, এইটা থেকে ওটা পর্যন্ত। তো সেক্ষেত্রে এটা এইভাবে ইউজ করি। আর রিলেটিভ প্রোনাউন অন্যান্য যে রিলেটিভ প্রোনাউন আছে আমি এর আগেও বলেছি, ক্যাজমস দ্যাট ডিভাইড। রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। একটু এক্সপ্রেশনটা খেয়াল করো ভাই, এই এক্সপ্রেশন গুলো আমি যদি তোমাদেরকে ভেঙে ভেঙে, মানে যারা সময় পেতাম, মানে ধরো 6 মাস সময় পেতাম, তখন আমি একবারে আস্তে 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 প্রতিটা লাইন গ্রামাটিক্যালি এক্সপ্লেইন করে তোমাদেরকে পড়াতে পারতাম। কিন্তু আমি সেটা করব কবিতার ব্যাপারে এভাবে ভেঙে ভেঙে পড়াবো। কিন্তু তোমাদের এই যে প্যাসেজ পড়াচ্ছি, এটা যদি আমি ভেঙে ভেঙে পড়াই, শুধু নেলসন ম্যান্ডেলার ক্লাস নিতে হলে, মানে নেলসন ম্যান্ডেলা পুরো প্যাসেজটা শেষ করতে আমার 10টা ক্লাস লাগবে, একবার 10টা ক্লাস। আর 7 মার্কস স্পিচ, ওটাতে প্রায় 20টা ক্লাস লাগবে। তো তোমরা একটু খেয়াল করবে যে এই জিনিসগুলো থেকে যেহেতু আমরা বুঝতেছি, এই জন্য আমি এখানে দিচ্ছি না, কিন্তু কবিতা জায়গাগুলো আমি ওইভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার আসো, বলছিলাম রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এখানে ক্যাজনস, এই ক্যাজনস হচ্ছে প্লুরাল, এই জন্য ভার্বটাও কি প্লুরাল, এই যে ডিভাইড, ভার্ব প্লুরাল। তো এই জায়গাগুলো আমি অল্প কিছুই তোমাদের এখানে তুলে দিয়েছি। এখন কিছু বেসিক জিনিস তোমাদেরকে দিচ্ছি এখানে, তোমরা বেসিক জিনিসগুলা একটু ইয়ে করে ফেলো, খাতায় নোট করে ফেলবে। আমি তোমাদের স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিচ্ছি। কিছু বেসিক ইনফরমেশন আছে, একটু স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, তো এখানে দেখো বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার নেতা। এছাড়াও তোমাদের কিছু জিনিস আমি তোমাদেরকে আসলে এগুলো সাধারণ জ্ঞানে হয়, তো সাধারণ জ্ঞানের বিষয়গুলো যদি তোমাকে অনেক বেশি পড়তে গেলে দেখা যাচ্ছে এগুলো থাকবেও না। যেমন তিনি মানে তার সম্পর্কে অনেক বেশি আমাদের ইনফরমেশন আমরা দিতে পারি। তো ইনফরমেশন দিলেই তো হবে না, কারণ এগুলো হচ্ছে তোমাদের কি মাথায় রাখতে হবে। ওকে, এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে তারপর কি করতে হবে? কাজগুলো করতে হবে। ওকে, আচ্ছা, এইবার একটু খেয়াল করবো আমরা। এটা আশা করি তোমরা নিয়েছো, যা যা পড়িয়েছি সেগুলো, এগুলো তোমাদেরকে একটা বাংলা একটা ওভারভিউ দিয়েছি, ঠিক আছে? তো আমি এখানে আর সময় ওয়েস্ট করতে চাচ্ছি না, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আর অনলাইন ক্লাস যত বেশি বড় হয় তত বোরিংনেসটা তোমাদেরও বেড়ে যায়। তো এই জায়গাটা আমরা একটু খেয়াল করবো। আসেন, রিটেন পার্ট। এই অধ্যায় থেকে তোমরা কিভাবে রিটেন পার্টটা করবে। ওকে, আচ্ছা, তো রিটেন পার্টটা পড়তে গেলে তোমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, এই ক্ষেত্রে কি কি জিনিসগুলো পড়তে হবে। প্রথম হচ্ছে সেন্টেন্স মেকিং। আমি তোমাদের যারা রিটেন আমার ক্লাস করতেছো তাদের সেখানে আমি রিটেন ক্লাসে এগুলো ভালোভাবে শেখাবো। তবে তারপরে ক্লাসে কিছু জিনিস তো দেখাতেই হয়, না দেখালে আসলে হয় না। তো তোমরা সেন্টেন্স মেকিং অথবা মেক সেন্টেন্স ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস। তো তোমরা যারা বিগত সালের কোশ্চেন দেখবা, সেটা হচ্ছে যে সেন্টেন্স মেকিং যে 5টা সেন্টেন্স মেকিং আসছে,
গতবার পরীক্ষায় 19-20 সেশনে 5টা সেন্টেন্স মেকিং এর ওয়ার্ড 5টাই হচ্ছে আমাদের টেক্সট বুক থেকে এসেছে। আমাকে অনেকেই প্রশ্ন করে এখনো যে ভাইয়া টেক্সট বুকটা কতটুকু ইম্পর্টেন্ট। রিটেনের বি ইউনিটের জন্য যারা আছো, আমি বলছিলাম ডি ইউনিটে 10 মার্ক 11 মার্ক এসেছে, আমাদের এ ইউনিটে 10 মার্ক এসেছে, কিন্তু 35 মার্কস এসেছে বি ইউনিট। তো এই যে জায়গাটা তোমরা যদি রিয়েলাইজ না করো তাহলে কিন্তু পস্তাবে। তো সেন্টেন্স মেকিং, কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয়, কিভাবে সুন্দরভাবে, মানে ওইরকম বুদ্ধি দিব না যেমন আই নো দ্য ডেফিনিশন অফ দ্য ওয়ার্ড, ওরকম চোরা টেকনিক দিব না, বাট কিছু এফেক্টিভ টেকনিক তোমাদেরকে আমি দিব সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে, যেটা আমি ইনশাআল্লাহ রিটেন ক্লাসে দেখাবো, আবার টেক্সট বুকের ক্লাসও দেখাবো। আজকেও কিছু দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকেও কিছু দেখাবো তোমাদেরকে, আশা করি তোমরা এগুলো দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসো ফিলিং দ্য গ্যাপস। ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর 5 মার্কের একটা ফিলিং দ্য গ্যাপস এসেছিল। এই ফিলিং দ্য গ্যাপস পুরোটা হুবহু টেক্সট বই থেকে উঠিয়ে দিয়েছে। পুরোটা হুবহু কোথায় থেকে উঠিয়ে দিয়েছে? টেক্সট বুক থেকে। আচ্ছা, তারপরে আসো পরবর্তীতে পাংচুয়েশন। ঢাকা ইউনিভার্সিটির যে সিলেবাস দিয়েছে তোমরা দেখবা, সেই সিলেবাসে পাংচুয়েশন মার্ক নামের একটা কি আছে, পাংচুয়েশন মার্কের একটা টপিক দেওয়া আছে। কিন্তু গত বছর কোয়েশ্চেন হয় নাই, বাট এবার কোয়েশ্চেন আসতে পারে। যদি আসে তোমাদের মেইন বই থেকে উঠিয়ে দিতে পারে এইভাবে। এই যে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছি, এসডব্লিউ দিয়েছি, সেটাই তোমরা একটু খেয়াল করবে। এটা দিয়েছি এভাবে, হ্যাঁ? তো পাংচুয়েশন এবার চলে আসতে পারে। ওকে, তারপরে হচ্ছে ট্রান্সলেশন। এই যে ধরো একটা প্যাসেজ, একটা প্যারা উঠিয়ে দিলে এভাবে, তুমি এটা কি করবে? ট্রান্সলেশন করবে। তা আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি তোমরা কি পারবে না ভাইয়া ট্রান্সলেট করতে? আমি তোমাদেরকে ধরে ধরে পড়াচ্ছি, আবার তোমাদের রিটেনের ক্লাসে আমি ট্রান্সলেশন শেখাচ্ছি না ভাইয়া? তুমি যদি বইটা নাও পড়ে আমার রিটেনের ক্লাসগুলো একটু করে করে অ্যান্সার করার চেষ্টা করো, দেখবা যে পারবা ভাইয়া। আর তোমরা হচ্ছে যে রিটেনে এই 1-1.5 বছরে, তোমরা তো 1.5 বছর প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদেরকে হলফ দিয়ে বলতে পারবো তোমাদের 1.5 বছর প্রিপারেশন মানে হচ্ছে 18 মাসের প্রিপারেশনে কেউ টানা 6 মাস রিটেনের প্রিপারেশন নেওয়া নাই। কেউ আছো যে ভাই আমি টানা 6 মাস রিটেনের প্রিপারেশন নিয়েছি? না। তুমি কিন্তু 18 মাস পড়েছো, বা তুমি 1 বছর পড়েছো। 1 বছর পড়লে আমি এটা শিওর যে 5 মাস অথবা 4 মাস কেউ টানা রিটেনের প্রিপারেশন নেওয়া নাই। তো সেক্ষেত্রে হচ্ছে যে এগুলো এইভাবে একটু নিলে আমার মনে হয় যে খুব ভালো একটা ভিত্তি তোমরা তৈরি করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। তো আরেকটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট এক্সপ্লেনেশন, লাইন এক্সপ্লেনেশন। তো রিটেন হ্যাক্স বইতে আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি এখানে। তো রিটেন হ্যাক্স বইটা তোমাদের কাছে ম্যাক্সিমামের কাছে আছে, তোমরা রিটেন প্রিপারেশন ক্ষেত্রে এটা অবশ্যই দেখবে। লাস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। তো এই টপিকের প্যারাগ্রাফটা আসলে ওইভাবে ইম্পর্টেন্ট আমাদের এই বছরের জন্য নাও হতে পারে, কারণ নেলসন ম্যান্ডেলা সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ জিনিস এই বছর ওইভাবে আসে নাই। যেহেতু আমাদের মুজিব বর্ষ বা বঙ্গবন্ধুকে নিয়ে একটা ইয়া আছে, তো সেই ক্ষেত্রে কোয়েশ্চেনের জায়গাটা তোমাদের ওইভাবেই আমি বলে দিব কোনটা ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে লিস্টগুলো দিয়ে দিব কোনগুলো ইম্পর্টেন্ট, আমি পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। তো এবার আসো আমি আজকে যে টপিকটা তোমাদের সামনে আলোচনা করব। আচ্ছা, এগুলো হচ্ছে তোমাদের মেইন বইয়ের ইয়েটা, হ্যাঁ, মেইন বইয়ের যে ফিল ইন দ্য গ্যাপস, এখানে তোমরা একটু অ্যান্সার গুলো নিয়ে নাও। আর তোমাদের ফিল ইন দ্য গ্যাপস এর যে ক্লাসটা নিব সেখানে তোমাদের দেখিয়ে দিব নিয়মগুলো বা কিভাবে হলো। কিন্তু এখন তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, অ্যান্সার গুলো একটু পড়ে নিবে। এখানে আমি তোমাদের সবগুলাই দিয়ে দিয়েছি অ্যান্সার সহ। ওকে, তোমাদের মেইন বইয়ের যে ইয়েগুলো আছে আশা করি নিয়েছো। এরপরে দেখো 2 নাম্বারটা, আচ্ছা একটু নিচে নামিয়ে দেই তাহলে হচ্ছে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, একটু নিয়ে নাও 2 নাম্বারটা। আচ্ছা, আরেকটা হচ্ছে 3 নাম্বার। ওকে, তো এগুলার হচ্ছে কিছু নিয়ম আছে, কিছু টেকনিক আছে। এই টেকনিকগুলো আমি তোমাদেরকে ক্লাসে দিব পরবর্তী। এক ক্লাসে সব দিতে পারবো না, দিতে গেলেই তোমাদের নিতে পারবা না। আমি দিতে পারবো, তোমরা নিতে পারবা না। হ্যাঁ, তো আমাদের হিউম্যান মাইন্ড বা আমাদের হিউম্যান মেমোরি, এই মেমোরিটার অবশ্যই লিমিটেশন আছে। আমরা সবকিছু একসাথে আমরা পারবো না। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই সেই জায়গাটা মনে রেখে তারপর পড়বা। ওকে, আচ্ছা। তো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে তোমাদেরকে আমি অলরেডি গত রিটেন ক্লাসে কিছু সেন্টেন্স মেকিং এর ফর্মুলা দিয়েছিলাম, যে সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্টকে আনবো, তারপর হচ্ছে যে ভার্ব আনবো, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা কি আনবো, ভার্বের পরে আমরা অবশ্যই ভার্বের পরে আমরা আনবো হচ্ছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে একটা হবে, তারপর হচ্ছে যে ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে একটা হবে। ওকে, আচ্ছা। ওকে, এইবার আসো এরপরে বলছিলাম এমপিটিআর, মনে আছে তোমাদেরকে? এভাবে বলছিলাম কিছু একটা টেকনিক তোমাদেরকে দেখিয়েছিলাম। সাবজেক্ট ভার্ব যদি তোমরা বড় করে দিতে চাও,
আর যদি ছোট করে দিতে চাও সেক্ষেত্রে তোমরা কিভাবে দিবে সেটিও আমি দেখাচ্ছি। আসলে আমি এই ইয়াতে লিখতে বেশি একটা ইয়া ফিল করি না, এই জন্য লিখতে পারি না ওইভাবে। হ্যাঁ, সাবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, তারপর তোমাদেরকে বলেছিলাম ম্যানার, তারপর হচ্ছে প্লেস, তারপর হচ্ছে টাইম, তারপর হচ্ছে রিজন, তারপরে বাকি আবার দেখা যাচ্ছে কিছু ফ্রেজ দিয়ে আমরা ইয়ে করতে পারি, অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, তো এই জায়গাগুলো তোমাদের কি করতে হবে, বুঝতে হবে। আমি ক্লাসে তোমাদেরকে সেই জিনিসগুলো খুব ভালোভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরও একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, ধরো এই যে এখানে সাবজেক্ট নেলসন ম্যান্ডেলা, তারপর কি বসালা, একটা ভার্ব বসালা। এখানে তুমি গাইডেড না বসিয়ে তুমি অন্যটাও বসাতে পারো, যেই কোনো জায়গা। ঠিক আছে, তুমি তোমার মতো করে কি বসাতে পারো, যে কোনো একটা জায়গা বসাতে পারবা। ঠিক আছে, এরপরে দেখো, যেমন নেলসন ম্যান্ডেলা দিলা। নেলসন ম্যান্ডেলা তুমি বললা যে তিনি একজন তারকা স্ফুলিঙ্গ একজন পলিটিক্যাল, ঠিক আছে, পলিটিক্যাল ম্যান। তো সেই ক্ষেত্রে তুমি ওইভাবে বসাইতে পারো। হ্যাঁ, এইভাবে তোমরা অন্য ভার্বকে ইউজ করতে পারো নিজের মতো করে। আমি আবার বলি ভাইয়া, মুখস্থ, আমি যে এখানে তোমাদেরকে একটা স্যাম্পল দিয়েছি, এগুলো তোমাদের মতো করার দরকার নেই। আমি আবার বলছি, সরি, আমার মতো করার দরকার নাই। মানে এখানে যেটা দেওয়া আছে হুবহু সেটা লেখার দরকার নাই। তোমরা কি করবে, হ্যাঁ, এটা হচ্ছে যে তোমরা অবশ্যই এভাবে না লিখে তোমাদের মতো করে সাজিয়ে লিখবে, তাহলে ভালো করবে। আর এই সেন্টেন্স মেকিং এর কিছু ট্রিক্স আছে, যেগুলো হচ্ছে যে আজকে ক্লাসে অলরেডি 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আমি ওই দিন অনেক ক্লাস নিয়ে আমার মাথা ব্যথা ছিল অনেকক্ষণ। তো 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিটের বেশি আসলে ক্লাস না পসিবল হয় না। তো আমি ওটা শুরু করলে অনেক টাইম লাগবে, এই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না যে আসলে তোমাদের এই জায়গাটা আমি কিভাবে বোঝাতে পারি। তো এই জায়গাটা থেকে আমি বলবো যে তোমাদের এখানে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে তোমরা নিজের মতো করে একটু বানাও। আর সেন্টেন্স মেকিং ক্ষেত্রে আরো কিছু জিনিস ট্রিকি জায়গা আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আর পাঞ্চুয়েশন, এইচডব্লিউ তোমাদেরকে দিয়েছিলাম গত ক্লাসে। এইচডব্লিউ টা আমাকে মাত্র অল্প কয়েকজন পাঠিয়েছো। তোমরা যারা পাঠিয়েছো একটু মিলিয়ে নাও, এবং কি জন্য হয়েছে আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। ওকে, গত ক্লাসের হোমওয়ার্কটা, আজকের ক্লাসেও কিছু হোমওয়ার্ক দিব, তোমরা একটু খেয়াল রাখবে হোমওয়ার্কটা অবশ্যই। হ্যাঁ, হোমওয়ার্কটা তোমরা একটু অবশ্যই ইয়ে করবে, মাথায় রাখবে। আচ্ছা, ওকে, এখানে একটু খেয়াল করো। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ এখানে 86th বার্থডে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার বিষয়ে যে কথা বলা হয়েছে, তিনি এই যে তার 86তম জন্মবার্ষিকীর সময় বিষয়টা বোঝাচ্ছে। তার মানে এখানে আমরা এটা কি আলাদা করতে পারি, বিকজ তার কথা কিন্তু এখনো শেষ হয় নাই। কারণ এখানে বলছে যে টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, এখানে বলছে। এখন তাদের উদ্দেশ্য করে বলা আছে, যেহেতু উদ্দেশ্য করে বলা আছে, তাহলে আমরা এখানে যে জিনিসটা খেয়াল করব যে আমরা এখানে কমা দিয়ে রাখবো, পুরোটা শেষ করব না। কি বলছে, ডোন্ট কল মি, আই উইল কল ইউ। ডোন্ট কল মি, আই উইল কল ইউ। তিনি যে কথাটা বলেছেন এটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, কারণ আমরা জানি যে কোনো একজন ব্যক্তির কথা আমরা যদি সেটাকে কোট করে বলতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই যে দেখো কি করেছি আমরা, ইনভার্ট কমা দিয়েছি। তারপর বলছে কি, but he remained one of the world's most revered public figures, combining তারপর হচ্ছে sparkle with an unwavering message, freedom, respect and human rights। তার মানে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই যে এন্ড এর আগে দেখো, এখানে দেখো ফ্রিডম, রেসপেক্ট, দুইটা নাউন। তোমরা জানো এটা খুব ভালোভাবে, দুইটা নাউন যদি একসাথে বসে সেক্ষেত্রে আমরা এটাকে কি করি, এটা সাবজেক্ট হিসেবে বসুক, সেটা অবজেক্ট হিসেবে বসুক, সেক্ষেত্রে আমরা কমা দিয়ে আলাদা করি। কমা দিয়ে কি করি, আলাদা করি। তো আমরা একটু খেয়াল করবো, এখানে ফ্রিডম আছে কিন্তু ফ্রিডমের পরে কি নাই, কমা নাই। যেহেতু এখানে কমা নাই, আমাদের কি দিতে হবে, কমা দিতে হবে। আর শেষে আমরা জানি একটা কি দিতে হবে, ফুল স্টপ দিতে হবে। ওকে, আচ্ছা। তো এই পাংচুয়েশন মার্কটা অনেকেই করে পাঠিয়েছো, অনেকেই নোট শেয়ার করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি যে টার্গেটটা নিচ্ছি তোমাদেরকে অল্প অল্প করে এইভাবে তোমাদেরকে ভালোভাবে প্রস্তুত করব টেক্সট বুকের প্রিপারেশনের ক্ষেত্রে। আর তোমাদের ম্যাথ এবং আইকিউ ক্লাসও আমি ইনশাল্লাহ নিব। আসলে আমি একটা মানুষ, এত প্রেশার নেওয়া তো একটু টাফ, তাই না ভাইয়া বলেন? কারণ হচ্ছে যে এই সময়টা তোমাদের জন্য যতটুকু ইম্পর্টেন্ট আমার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি চেষ্টা করছি যে তোমাদেরকে এই জায়গাগুলা ইয়ে করার জন্য। তো দেখো ট্রান্সলেশন, ওকে, আচ্ছা। তো তোমাদের যে কাজটা এইচডব্লিউ, আজকের এইচডব্লিউ, গত ক্লাসে আমি যে এইচডব্লিউ দিয়েছি সেটা হচ্ছে তোমাদেরকে সেন্টেন্স মেকিং করতে দিয়েছি, এবং সেন্টেন্স মেকিং করতে দিয়েছি, এবং তোমাদেরকে যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে একটা পাংচুয়েশন মার্ক, যেটা যে আমি আজকে সলভ করে দিলাম। তোমাদের কাজ হচ্ছে এটাকে তোমরা নিজেরা একটু দেখবা না, একটু একটা বারের জন্য দেখবা না। আজকের ক্লাসের এটা না, এটা গত ক্লাসের আমি দিচ্ছি। কারণ কি, এটা দেওয়ার কারণটাই হচ্ছে এইটা যে তোমরা যাতে করে নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা চেষ্টা করো।
ঠিক আছে, তোমরা এইটা একটু সবাই ইয়ে করো, স্ক্রিন এসএস নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা হচ্ছে যে এটা অবশ্যই, হ্যাঁ তোমরা এটা করবা, বিশেষ করে যারা বি এবং ডি ইউনিটের ট্রান্সলেশন আছে তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা। ওকে, আচ্ছা ওকে, তাহলে হচ্ছে তোমাদের কাজ আজকে আমি বেশি দিলাম না, এটাই তোমাদের কাজ, তোমরা এসডব্লিউটা দিয়ে দিবে। ওকে, আচ্ছা তো আমরা আমরা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আপাতত আমাদের নেসেল মেন্ডেলাটা শেষ হলো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে এভাবে ভালো করার চেষ্টা করব। তো আমি ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জুমে যারা আছো তারা থাকো, যারা জুমে আছো তারা থাকো।